চলুন ঘটনায় চলে যাই। মূলত এই ঘটনাটি জয় বড়ুয়া ভাই সংগ্রহ করেছিলেন একজন হুজুরের কাছ থেকে। সেই হুজুর আজিজ হুজুর নামেই মানুষের কাছে বেশি পরিচিত। একদিন সন্ধ্যায় এক ভদ্র মহিলা ওই আজিজ হুজুরের কাছে আসেন এবং তিনি তার মেয়ের একটি সমস্যা সম্পর্কে হুজুরকে অবহিত করেন। তিনি বলছিলেন 2001 সালের কথা। ওই সময়ে ওনার মেয়ে, যার নাম আয়শা, কলেজে ভর্তির পর একটা ছেলের সাথে সম্পর্কে জড়ায়। ছেলের বিয়ের বয়স তখনও হয়নি সেভাবে, এই কারণে ছেলের পরিবার ছেলেকে বিয়ে দিতে রাজি হচ্ছিল না। কিন্তু হয়েছিল কি, ওই ছেলে মেয়ে দুটো তারা গোপনে বিয়ে করেছিল। পরে বিষয়টা জানাজানি হলে ছেলের পরিবার এক শুক্রবারে কেবল চা নাস্তা খেয়ে ওই মহিলার বাড়ি থেকে মেয়েকে সসম্মানে তুলে নিয়ে যায়। বিয়ের বছরান্তে ওই মেয়ের স্বামীর যিনি বড় ভাই ছোট ভাইকে বিদেশে নিয়ে যায়। তখন ওই মেয়ে, যার নাম আয়শা, 1 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মেয়ের স্বামী বিদেশ যাবার সপ্তাহখানেক পরেই মেয়েটার গর্ভে থাকা সন্তানটা কেন জানি মিসক্যারেজ, মানে নষ্ট হয়ে যায়। বছরখানেক পরে ওই মেয়ের হাজব্যান্ড বিদেশ থেকে আবার আসে, বেশ কিছুদিন থাকে। আল্লাহর ইচ্ছায় আবার মেয়েটি পুনরায় গর্ভবতী হয়, কিন্তু এবারও খুব কম সময়ই তার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এভাবে প্রায় 3টা বাচ্চা নষ্ট হয় ওই মেয়েটার। এদিকে বারবার এরকম ঘটনায় মেয়েটার স্বামী খুব হতাশায় ভুগতে থাকে, খুব মনোকষ্টে ভুগতে থাকে। মনের কষ্টে আবারও সে বিদেশ চলে যায়। তবে মেয়েটার শ্বশুরবাড়ি থেকে এই বিষয়ে মেয়েটাকে বিভিন্নভাবে তদবির করা হলেও মেয়েটা আবার এসব মানতে চাইতো না। আর এটা নিয়ে মেয়েটার শাশুড়ির সাথে ওই মেয়ের প্রায়শই কথা কাটাকাটি হতো। এই ঘটনার আরেকটি বিষয় হচ্ছে যে ওই মেয়ের হাজব্যান্ডের বড় ভাইও বিয়ের অনেক বছর হয়ে গেছে, এরপরও কিন্তু তিনি নিঃসন্তান হয়ে রয়েছেন। আর বড় ছেলের বউ তার শাশুড়ির সাথে মনোমালিন্য করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছায়, মানে এমন চরম আকার ধারণ করে, শেষমেশ সেই বউ বাসা নিয়ে আলাদা থাকতে বাধ্য হয়। বড় ভাইয়ের বউয়ের এই ঝামেলা তো চলছিল, এদিকে সন্তানের একটা হাহাকার তো ওই বাড়িতে ছিল। মূলত এই কারণেই এই মেয়েটাকে, মানে আয়শা নামের মেয়েটাকে হুটহাট করে তার শাশুড়ি আসলে তুলে নিয়ে যায় ছোট ছেলের জন্য, যে যা করে ফেলছে, বিয়ে শাদী করে ফেলছে, এখন তুলে নিয়ে আসি। সব কিছু ঠিকঠাকভাবে চলছিল, কিন্তু সমস্যা আরও জটিল হয় যখন ওই ভদ্রমহিলার মেয়ের শাশুড়ি স্ট্রোক করে শয্যাশায়ী হয়। তখন ওনার মেয়ের শাশুড়ি, মানে ওই ভদ্রমহিলার বেআইন, তাকে তার বাড়িতে ডেকে পাঠান। তো বেআইনের এমন হঠাৎ তলব শুনেও দেরি না করে তাদের বাড়িতে চলে যান। ওই দিন মাগরিবের আজানের পর ওনার বেআইন ওনাকে ওনার রুমে ওনার বিছানার পাশে ডেকে বসান আর বলতে থাকেন ওনার জীবনের জঘন্য এক অধ্যায়। তার ভাষায় আমরা বলছেন সেই মেয়ের শাশুড়ি বলছেন মেয়ের মাকে। তিনি বলছেন, বেআইন, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, আর বেঁচে থাকতে যদি এসব কথা কাউকে বলে না যাই তাহলে তো মরে তো আমার শান্তি হবে না, আল্লাহ আমাকে মাফ করবেন না। আসলে কি জানেন বেআইন, আমি ছোটবেলা থেকে আমার দাদার অনেক আদুরে নাতনি ছিলাম। আমার দাদা আমাকে বেশি আদর করতেন, আমিও দাদা বলতে পাগল ছিলাম। দিনের বেশিরভাগ সময় আমি দাদার সাথেই থাকতাম। আমার দাদা জিন পালতেন কথাটা এজন্যই বললাম কেননা দাদা সেই জিনদের বিভিন্ন পরামর্শ দিতে দেখতাম। আমি ছোট ছিলাম এবং যদিও বিশেষ কিছু তেমনটা বুঝতাম না, কিন্তু বয়সের সাথে সাথে দাদুর কর্মকাণ্ড বুঝতে পারতাম। বিশেষ করে রাত্রে দাদার শোবার ঘর থেকে যখন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতাম, তখন 2-1 বার উকি দিয়ে দেখেছি দাদুর পেছনে বসে আছে 3-4 জন সাদা কাপড় পরা অবয়ব। তারাও দাদুর সাথে কোরআন পাঠ করছেন। পরদিন দাদুর কাছে সব জানতে চাইলে তিনি হেসে সবকিছুই খুলে বলতেন আর বলতেন তিনি আমাকে এসব শিখিয়ে যাবেন, কিন্তু কখনোই কাউকে এসব বিষয় বলা যাবে না, এমনকি আমার মাকেও নয়। দাদুকে এসব জিন দিয়ে কারো সাহায্য কিংবা নিজের কোনো কার্য সিদ্ধি করতেও দেখিনি। এমনকি দাদুর আচরণে কখনো কেউ জানতই না তিনি অদৃশ্য অশরীরীর সাথে চলাফেরা করতেন। পরিবারের সদস্যরা পর্যন্ত এই বিষয়টি বুঝতে পারতেন না। তবে এটা ঠিকই সবাই বুঝতে পারতেন যে তার নামাজ আদায় করা এবং কোরআন তেলাওয়াত করা সবকিছুই বেশ ভাব গাম্ভীর্যে ভরপুর। দাদু বলতেন
সর্বময় ক্ষমতার অধিকারী শুধু আল্লাহ। আমি সাহায্য চাইলে তার কাছেই চাইব, জিনদের কাছে সাহায্য কেন চাইব? তাছাড়া আল্লাহ মানুষকে জিন জাতির চাইতেও শ্রেষ্ঠ করে বানিয়েছেন। তাই জীবদ্দশায় মানুষ জিনদের সাথে যোগাযোগ করতে পারে, কিন্তু জিনেরা কখনোই সৎ, নামাজি এবং পরহেজগার মানুষকে বশ করতে পারে না। তবে কুফরি আর শিরক কাজ করে জিনদের দিয়ে মানুষের ক্ষতি করা যায়। মোট কথা, জিনদের থেকে কোনো সাহায্য নেওয়া দাদুর কাছে ধর্ম পরিপন্থী কাজ হিসাবে বিবেচিত ছিল। তার কথা একটাই, সকল কিছু, সকল সমস্যা, সকল সমাধানের মালিক একমাত্র আল্লাহ। ডাকতে যদি হয়, সাহায্য যদি নিতেই হয়, তবে ওনার দরবারে ফরিয়াদ করব। দাদু আরও বলতেন, জীবিত থাকাকালীন না হয় জিনদের সাহায্য নিয়ে কার্যসিদ্ধি করলাম, কিন্তু মৃত্যুর পর কি হবে? ওখানে কি জিনদের সাহায্য চলবে? জিনেরা আমাকে কোনো সাহায্য করতে পারবে? ওখানে তো কোনো জিনের সাহায্য চলে না। দাদুর এতগুলো মূল্যবান কথার মধ্যে আমার মনে ধরেছে ওই যে কুফুরি কথাটা। দাদুকে জিজ্ঞেস করলাম, কুফুরি মানে কি? দাদু বললেন, শয়তানি বিদ্যা দিয়ে জিনদের বশে এনে তাদেরকে দিয়ে বিভিন্ন ভালো মন্দ কাজ করানোকে কুফুরি বলে। ব্যাস, আমার উঠতি বয়সী মনে ওই কথাটাই গেঁথে গেল। আমি দাদুকে বললাম, আমিও জিন পালব। দাদু হেসে বললেন, তাহলে তো আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, সবাই যখন ঘুমাবে তখন আল্লাহকে স্মরণ করে কোরআন তেলাওয়াত করতে হবে, তখন নাকি আপনা আপনি জিনেরা আমার সাথে দেখা করবে। কিন্তু তুমি তো ছোট, এত কঠিন কাজ করতে পারবে না। কিন্তু আমার মনে একটা জিদ চেপে গেল। আমি দাদুর সাথে নামাজ পড়া ধরলাম। সাহস করে 2-1 দিন তাহাজ্জুদ পড়তে গেলে রাত 10টায় ঘুমিয়ে উঠে দেখি সকাল 8টা। মানে তাহাজ্জুদের ওয়াক্তটা পার হয়ে ফজরের ওয়াক্ত পার হয়ে গিয়েছে। দাদু হাসতেন আমার কাজ দেখে, কিন্তু আমি তো জিন পালতে চাই। যদিও মনে মনে সেই কুফুরি শব্দটা গেঁথেই ছিল। প্রথম ফজরের নামাজ আর তাহাজ্জুদের নামাজ মিস হতো প্রায়ই, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে মনে সাহস বাড়ল। দাদুর সাথে তাহাজ্জুদ পড়তে শুরু করলাম। মাঝে মাঝেই ঘুমেই নামাজ পার হয়ে যেত। টের না পেলেও পরবর্তীতে রেগুলার হওয়া শুরু করলাম। আর দাদুকে প্রতিদিনই জিন দেখার, জিন পোষার বায়না ধরতাম। একদিন দাদু শর্ত দিলেন, টানা যদি 21 দিন তাহাজ্জুদ পড়তে পারি তাহলে দাদু জিন দেখাবেন। আমার খুশি দেখে কে। মায়ের কাছে অনুমতি নিয়ে রাতে দাদুর সাথে থাকতাম। দাদুও আমাকে নামাজের সময় ডেকে নিতেন। এভাবে 20 দিন পার করার পর 21তম দিনে আমি দাদুকে ওনার দেওয়া শর্ত পূরণ করার কথা বললে দাদু বললেন, আজকে রাত্রে তাহাজ্জুদ নামাজের পরে তুমি একাই কোরআন তেলাওয়াত করবে, আমি তোমার পাশে থাকবো না। আমি ভয় পাবো বলায় দাদু বললেন, আমি তোমার পেছনে থাকবো তাহলে। এবার আমি সাহস পেলাম। ওই রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে দেখলাম দাদু আমাকে কোরআন তেলাওয়াত করতে বলে উনি আমার পেছনে গিয়ে বসলেন। হালকা ঘুম ঘুম চোখে আমি কোরআন তেলাওয়াত করছি। একটা সময় খেয়াল করলাম কোনো কারণ ছাড়াই আমার ঘুম ঘুম ভাব একেবারেই চলে যায়। আমি খেয়াল করলাম ওই রুমে আমি ছাড়াও আরও কে যেন কোরআন তেলাওয়াত করছে। আমি পিছনে দাদুর দিকে তাকানোর চেষ্টা করলে দেখি আমার পেছনে আরও 3 জন সুন্দর ফর্সা মানুষ বসে এক নাগারে আমার সাথে কোরআন তেলাওয়াত করে যাচ্ছেন। আমি ভয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে জ্ঞান হারিয়ে মাটিতে শুয়ে পড়ি। শুয়ে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার মনে হয়েছে আমি দেখলাম আমি মাটিতে শুয়ে পড়ার সময় সেই অপরিচিত মানুষের একজন আমাকে ধরে ফেলেছিল। ব্যাস, আর কিছু মনে নেই। সকালে ঘুম থেকে উঠলে দেখলাম দাদু মুচকি হাসি হাসছেন আর বলছেন, কি কেমন দেখলে? আর জিন দেখবে, পালবে তাদের? আমিও হেসে দাদুকে বললাম, হ্যাঁ আমি পালবো ওদের, ওরা অনেক সুন্দর। প্রথমে ভাবতাম কেবল তাহাজ্জুদ নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলেই জিন চলে আসবে, কিন্তু সময়ের সাথে সাথে জানতে পারলাম জিন আনা যেমন কঠিন, তাদের ফিরে যেতে বলা তার থেকে আরও বেশি কঠিন। সময়ের সাথে সাথে দাদু আমাকে সব কিছুই খোলাসা করলেন। নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করে জিন ডাকার পদ্ধতি শিখিয়ে দিলেন এবং সাথে এটাও বললেন তার করা এই নির্দিষ্ট পদ্ধতি খুবই দুর্লভ। তার এই পদ্ধতিতে জিন সমাজের উচ্চ স্তরের ক্ষমতাশালী জিনেরাই হাজির হবে। দাদু আরও বলেন, এই বিশেষ পদ্ধতি তিনি ছাড়া আমার আরও একজন চাচা জানেন, তবে আমার সেই চাচার আহ্বানে জিনেরা নাকি পুরোপুরিভাবে সাড়া দেয় না। যাই হোক, কয়েকদিন পর দাদু বললেন আজকে তিনি আমার থেকে অন্য রুমে তাহাজ্জুদ পড়বেন এবং আমাকে বললেন আমি যেন একাই তাহাজ্জুদ পড়ে ওই নির্দিষ্ট রুকিয়া করে তাদেরকে যেন ডাকি, আর বললেন ভয় না পেতে, কেননা তারা আমার কোনো ক্ষতি করবে না। আমি উৎসাহী হয়ে দেরি না করে সব প্রস্তুতি নিলাম।
নির্দিষ্ট সময় তাহাজ্জুদ পড়ে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে তাদেরকে ডাকছিলাম। হঠাৎ একটা ভারী কণ্ঠে আমার পেছন থেকে লম্বা করে একটা সালাম শুনতে পেলাম। আমি ভয়ে রীতিমতো ঘুরে দেখলাম সাদা নেকাব পরা একজন মহিলা হাতে তসবি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন। প্রথম দেখাতে আমি ভাবলাম অপরিচিত কোনো মহিলা হয়তো আমার সামনে এসেছেন, কিন্তু এত রাত্রে আমাদের বাড়িতে কিভাবেই বা তিনি আসবেন, এসব ভেবে নিজেকে স্বাভাবিক করতে যাব এমন সময় মহিলাটি বলে উঠলেন, আমাদের ডেকেছেন। মাঝারি বয়সী মহিলার মুখে আমাকে আপনি সম্বোধন শুনে কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করলাম, কে আপনি? অত্যন্ত সাবলীল চেহারায় তিনি মৃদুস্বরে উত্তর দিলেন, আমি জিন সর্দারের বিবি, অর্থাৎ স্ত্রী। আমি বললাম, জিন কি মানুষের মতো হয় নাকি? এমন উদ্ভট প্রশ্ন শুনে তিনি মুচকি হেসে উত্তর দিলেন, আমি আপনাকে দেখা দিয়েছি বলেই তো আপনি আমাকে এভাবে দেখতে পেয়েছেন। বলুন, আমাদের কেন ডেকেছেন? আসলে আমার এমন উদ্ভট প্রশ্ন শুনে ওনার তো রেগে যাবার কথা, কিন্তু দেখলাম না, রাগলেন না তিনি। সাহস পেয়ে আমি বললাম, আমি আপনাদের দেখতে চেয়েছিলাম। উত্তরে তিনি বললেন, তো কেমন দেখলেন? আসলে আমি অল্প বয়সী হয় অপরিপক্ক কথা বলছিলাম। আমি বললাম, আপনারা তো অনেক সুন্দর, আপনারা আমার দাদুর মতো আমার সাথে থাকবেন? তিনি বললেন, আপনি তো এখনো অনেক ছোট, আপনি আমাদের তেজ তো এখনো সহ্য করতে পারবেন না। তাছাড়া আমাদেরকে ডেকেছেন ঠিকই, কিন্তু আমাদের ফিরে যেতে অনুমতি দেওয়ার পদ্ধতি কি আপনি জানেন? অবাক হয়ে আমি বললাম, ও মা, দাদু তো আমাকে এসব শেখায়নি এখনো, আপনাদের আহ্বান করার পদ্ধতিই তো আমাকে শিখিয়েছেন মাত্র। আচ্ছা, আপনাদেরকে ফিরে যেতে বলার জন্য কি আলাদা পদ্ধতি অনুসরণ করতে হয়? জবাবে তিনি বললেন, জি, আপনার আহ্বানে আমাদেরকে অনুমতি নিয়ে আপনাকে দেখা দিতে হয়, আর আপনার নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে ফিরে যাওয়ার অনুমতি পেলেই আমরা ফিরে যেতে পারব। এবার আমি চিন্তিত হয়ে বললাম, কিন্তু আমার দাদু তো আমাকে সব শিখিয়ে দেননি। ওই মহিলার চোখে মুখে এবার একটু চিন্তার ভাঁজ পড়তে দেখলাম, ওই মহিলাকে চিন্তিত হতে দেখলাম। এমন সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করেন আমার দাদু। আমার চোখের সামনে সেই মহিলা আশ্চর্যজনকভাবে সাদা একটা কাপড়ে পুরোটাই ঢেকে যান। এতক্ষণ যাকে আমি দেখেছিলাম, যার নুরানি চেহারা আমি দেখেছিলাম, কিন্তু তিনি মুহূর্তেই সাদা কাপড়ে পুরোটাই মুড়িয়ে গেছেন। আমি বিস্মিত হয়ে চুপ করে কেবল অপলক তাকিয়ে রইলাম। দাদু বললেন, আমার নাতনি আপনাদের সরাসরি দেখতে চেয়েছিল, তাই আমি ওকে আপনাদের আহ্বান করার পদ্ধতি শিখিয়েছিলাম। ক্ষমা করবেন, তাকে এখনও আপনাদের ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার পদ্ধতি শিখিয়ে দিতে পারেনি। তখন অদৃশ্য এক পুরুষ কণ্ঠ কোথা থেকে যেন বলে ওঠেন, হুজুর, আপনার নাতনি এখনো ছোট, সে তো আমাদের তেজ সহ্য করতে পারবে না, তার তো সেই বয়স হয়নি, আর তার অপরিপক্ক আহ্বানে আমরা সাড়া দিতে বাধ্য, কিন্তু ফিরে যাবার রুকিয়া যদি সে না জানে তবে সেটা আমাদের জন্য সমস্যা হবে। এসব বিষয় তো আপনি জানেন। দাদু পুনরায় বললেন, আমি ভেবেছিলাম আপনাদের মধ্যে সাধারণ কোনো জিন হয়তো আসবে, কিন্তু মালেকায় জিন যে আসবেন এটা তো বুঝতে পারিনি। অর্থাৎ মালেকায় জিন মানে হচ্ছে জিনদের রানী, মানে সর্দারের স্ত্রী। এবার সাদা আলোর পেছনে থাকা সেই মহিলা কণ্ঠ বলে ওঠে, এত অল্প বয়সী কেউ আমাদেরকে ডাকছে, কে এমন সাহস করতে পারে? তাকে দেখাটা আমার উচিত ছিল। আমার জায়গায় অন্য কেউ আসলে হয়তো বা কোনো সমস্যা হতে পারত, এই জন্য আমি নিজেই আসতে বাধ্য হয়েছি। তবে এটা ওর জন্য এবং আমাদের উভয়ের জন্যই বিপজ্জনক। একথা শুনে দাদু বললেন, ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। একথা বলে আমার কাছে এসে একটা অদ্ভুত আয়াতের মতো মুখে উচ্চারণ করতে বললেন। আমি না বুঝে শুধু তার মুখে মুখে উচ্চারণ করতে গেলাম। পরপর 3 বার বলার পরে দেখি এতক্ষণের গম গম করতে থাকা পরিবেশটা অদ্ভুত রকমের স্বাভাবিক হয়ে গেছে। দাদু আর কিছু না বলে গিয়ে শুয়ে পড়লেন, আর আমি নিজেও গিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে দাদু বেশ চিন্তিত হয়ে গেছেন দেখলাম। আমার সাথে তেমন একটা কথা বলেননি। এভাবে 2-1 দিন কেটে গেলে আমি নিজেই দাদুকে জিজ্ঞেস করলাম,
দাদু, আমি কি কোনো অপরাধ করেছি? দাদু বললেন, না। তবে তোমাকে এসব শিখিয়ে আমি মনে হয় ভুল করেছি, কেননা তোমাকে এখন অনেক বেশি কষ্ট করতে হবে। তার কারণ হলো তুমি তাদেরকে ডাকতে পেরেছ। আমি ভাবতাম তুমি হয়তো নিজে থেকে তাদেরকে ডাকতে পারবে না, কিন্তু তুমি পেরেছ। এবার টানা 90 দিন ব্যয় করে তাদেরকে ফেরত পাঠানোর পদ্ধতি তোমাকে শিখতে হবে। তাছাড়া এই বিশেষ পদ্ধতি খুবই দুর্লভ আর কঠিনও বটে। আমি সারা শুধু তোমার নজরুল চাচাই পদ্ধতি জানেন, কিন্তু তার কাছে কখনো জিন সর্দারের পরিবারকে আসতে শুনিনি, কিন্তু তোমার ডাকে তারা সাড়া দিয়েছে। দাদুর বিমর্ষ চেহারা দেখে বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই কঠিন কোনো কাজ এটা। এতদিনের আনন্দের কাজ এভাবে কঠিন হয়ে যাবে বুঝতে পারিনি। কি জানি কোনো এক অজানা এক কারণে অথবা এসব টেনশনেই হঠাৎ দাদু একদিন মারা গেলেন। দাদুর আকস্মিক মৃত্যুতে আমাদের পরিবারের সবাই ভেঙে পড়েন। বয়স কম থাকার দরুন আমি কান্নাকাটি করলেও পরিবারের একজন স্তম্ভ হারানোর কষ্টের মাত্রা সম্পর্কে বিশেষ বোধসম্পন্ন হতে পারিনি। এভাবে শোকে দুঃখে কখন জানি একটা বছর কেটে যায় বুঝতে পারিনি। দাদুর মৃত্যুর পরের বছর এক চাঁদ রাতে আমি সবার মতোই বেশ খুশিই ছিলাম। আগামীকাল ঈদ। মনের অজান্তেই কেন জানি খেয়াল হলো আজকে সেই জিনদের আবার ডাকবো, তাদের সাথে কথা বলবো। যেহেতু রাত্রে ঘুমানোর তাড়া নেই, ভাবলাম রাত্রে বসে তাদের সাথে আলোচনা করে দাদুর বলে যাওয়া আহ্বান করা জিনদের ফিরে যেতে বলার উপায় জেনে নেব। যেই ভাবা সেই কাজ। বেশ আগেভাগেই কাজকর্ম করে খাওয়া দাওয়া শেষে দাদুর রুমে গিয়ে তাহাজ্জুদের নামাজের প্রস্তুতি নিতে থাকি। বলা বাহুল্য পরের দিন ঈদ থাকা বাড়ির সবাই যে যার কাজে ব্যস্ত ছিল, তাই আমিও বেশ নিভৃতে নামাজ আদায় করে তাদেরকে আহ্বান করার কাজে নেমে পড়ি। তাহাজ্জুদ নামাজের পর জিন আহ্বান করার নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে তাদেরকে আহ্বান করতে থাকি। অনেকক্ষণ আহ্বান করার পরেও কোনো সারা শব্দ নেই দেখে একই পদ্ধতি দ্বিতীয়বার অনুসরণ করে পুনরায় তাদেরকে আহ্বান করতে থাকি। আর এই অতি উৎসাহী আচরণ আমার জীবনে বয়ে আনে এক দুঃসহ বেদনা। দেখা গেল এবারও ঠিক একইভাবে অনেকটা সময় অতিবাহিত হলেও জিনদের আসার কোনো লক্ষণ নেই। এদিকে ফজর নামাজের সময় হতে থাকে। আমি ভাবলাম কিছুক্ষণ ঘুমিয়ে নেই, তাই বিছানায় গিয়ে শুয়ে পড়ি। রাত কতক্ষণ হবে বা কতক্ষণ ঘুমিয়েছি ঠিক মনে করতে পারবো না। ঘরের ভেতরে কারো দৌড়ানোর শব্দে আমার ঘুম ভেঙে যায়। দেখলাম অসাধারণ সুন্দর কাপড় চোপড় পরা একটা 3 থেকে 4 বছরের সুন্দর এক আদুরে বাচ্চা ঘরের ভিতর দৌড়াদৌড়ি করছে। এমন সুন্দর বাচ্চা আমি জীবনে কখনো দেখিনি। আর তার পরনের কাপড়গুলো থেকে রীতিমতো জ্যোতি বের হচ্ছিল। আমি তাকে দেখে অবাক হয়ে ঘুম থেকে উঠে বিছানায় বসে পড়ি। আমাকে দেখে বাচ্চাটা এবার দৌড়ানোর বদলে রীতিমতো বাতাসের সাথে শা শা করে উঠতে থাকে ঘরের চারদিকে। আমি ভয়ে মাটিতে দাঁড়িয়ে গেলে দেখলাম সেই বাচ্চাটা এসে ধপাস করে আমার সামনে পড়ে আর সাথে সাথে সে কেঁদে দেয় এবং আমাকে এক অদ্ভুত ভাষায় কি যেন বলতে থাকে। তার ভাষার কোনো কিছুই আমার বোধগম্য হচ্ছিল না। আমি তাকে মাটি থেকে টেনে তুলে জিজ্ঞেস করলাম সে কে, কোথা থেকে এসেছে। কিন্তু তার ভাষায় সে অনেক কিছু বলে চলেছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। তবে তার আতঙ্কিত চেহারা দেখে বুঝলাম সে হয়তো কোনো বিপদে পড়েছে, নয়তো ভয় পেয়েছে। আমি তাকে অভয় দিয়ে শান্ত করলাম। পরক্ষণে আমার মনে হলো আরে এটা জিন নয় তো। আমি তাকে জিজ্ঞেস করলাম সে জিন কিনা। সম্ভবত জিন শব্দটা সে বুঝতে পারে, তাই সে মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। আমি এবার রীতিমতো ভয় পেয়ে যাই আর চিন্তায় পড়ে যাই এবার কি হবে এটা ভেবে। এসব চিন্তা করতে করতে ফজরের আজান শুরু হয় আর দেখলাম ছেলেটা সে কি কান্না। আমার চোখের সামনে কাঁদতে কাঁদতে ছেলেটা বাতাসে মিলিয়ে গেল। আমি ঘরের চারদিকে খোঁজাখুঁজি করেও ওকে দেখতে পেলাম না, তাই ভাবলাম হয়তো সে চলে গেছে। ফজরের নামাজ পড়ে পরদিন ঈদের নামাজ আর খাওয়া দাওয়া করে বিকেলে সকলেই তো বিশ্রাম করছিল, আমিও সবাই ঘুমিয়েছিলাম। ঘুমে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমাদের ঘরের চারদিকে অসংখ্য ধবধবে সাদা রঙের অগণিত কিছু মানুষ ঘিরে রেখেছে, আর আমার বিছানার চারদিকে দাঁড়িয়ে আছে আরও কিছু মানুষের মতো অবয়ব। তাদের মধ্যে একজন আমাকে কিছু বলছে, কিন্তু আমি তার কথা কিছুই শুনতে পারছি না বা বুঝতেও পারছি না। অদ্ভুত এমন স্বপ্নে আমি উঠে পড়ি। ঈদ উপলক্ষে বাড়িতে
কিস্তি আকারে মেহমান আসতেই থাকে, মানে ধাপে ধাপে মেহমান আসতেই থাকে। তাদের বিচরণে পুরো ঘরে একটা গমগমে পরিবেশ বিরাজ করছিল। কিন্তু আমার কেন যেন মনে হলো আমাদের বাড়িতে যতজন মানুষ আছে তার চেয়েও 3 গুণ বেশি মানুষ আমাদের ঘরে অবস্থান করছে। মেলার ভিড়ে দাঁড়িয়ে থাকলে যেরকম অনুভূতি হয়, ঠিক সেরকম একটা অনুভূতি কাজ করছিল মনে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই এক উপলব্ধি হলো অনেকের মধ্যেই। একই উপলব্ধি করলেন আমার মা নিজেও। কেন যেন তিনি নিজে থেকেই আমাকে বললেন, বাড়িতে কেমন যেন একটা ভিড় ভিড় পরিবেশ বিরাজ করছে। মাগরিবের আজানের সময় বাড়িতে কোনো মেহমান ছিল না, কেবল আমরা ছিলাম কয়েকজন। আমি যথারীতি নামাজে দাঁড়িয়ে যাই। নামাজে দাঁড়িয়ে আমি অনুভব করলাম আমার পেছনে অনেকজন মানুষ দাঁড়িয়ে আছে। আমি নামাজ আদায় করে পেছনে ফিরে দেখি কেউ নেই। এভাবে একটা অস্থির পরিবেশে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ব চিন্তা করে কেন জানি সেই ছেলেটার কথা মনে পড়ল। এসব চিন্তা করতেই একটা চাপা কান্নার শব্দ ভেসে আসতে শুনে চারদিকে তাকিয়ে দেখলাম ঘরের একটা কোনায় সেই ছেলেটা বসে কাঁদছে। আমি তার কাছে গিয়ে আবার কেন এসেছে সেটা জিজ্ঞেস করি এবং আবারও সেই ছেলেটা যথারীতি আগের মতোই নিজের ভাষায় অনেক কিছু বলে চলেছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। তবে তার আকুতি সুলভ চেহারা দেখে মনে হলো সে আমাকে কোনো কিছু করার অনুরোধ করছে। আমার মনে সন্দেহ হলে আমি ঠিক করলাম ওই রাত্রেই আমি আবার জিন ডাকার পদ্ধতি করব। সবাই ঘুমিয়ে যাওয়ার পর তাহাজ্জুদ নামাজ পড়ে আমি শুরু করি আমার কাজ। আজকে আমাকে রীতিমতো অবাক করে দিয়ে নির্দিষ্ট পদ্ধতি শেষ করার আগেই দেখলাম আমার ঘর ভর্তি সেই সাদা কাপড়ের অবয়বগুলো দাঁড়িয়ে আছে। আমি ভয়ে মাটিতে পড়ে যাই। পুরো ঘর জুড়ে এত মানুষ, তিল ধারণের জায়গা নেই, অথচ তাদেরকে কাউকে সাধারণ চোখে দেখা যাচ্ছিল না। আমাকে আরো অবাক করে দিয়ে অনেকটা রাজার মতো পোশাক পরে একজন অত্যন্ত সুন্দর মানসরূপী অবয়ব আমার কাছে এসে হাত জোড় করে জিজ্ঞেস করলো, আমার ছেলেটা কোথায়? তার এমন উদ্ভট প্রশ্নে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কে? কে আপনার ছেলে? তিনি আমার প্রশ্নের উত্তরে বললেন, আপনি যা চান আমি তাই দিতে প্রস্তুত, কিন্তু আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দিন, সে আমার একমাত্র সন্তান। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, কিন্তু আপনি কে? তিনি বললেন, আমি জিন সর্দার। রমজান মাসের নামাজে আমরা সবাই ব্যস্ত থাকায় আপনার আহ্বানে আমরা কেউই সাড়া দিতে পারিনি, কিন্তু আপনি পরপর 2 বার আহ্বান করার কারণে আমার ছেলেটা ভুলবশত আপনার ডাকে সাড়া দিয়ে পৃথিবীর দৃশ্যমান জগতে চলে আসে। সে অপ্রাপ্ত বয়স্ক হবার কারণে আপনাদের মানুষের ভাষা সে জানে না। আপনি দয়া করে তাকে ফিরিয়ে যাওয়ার পদ্ধতি অনুসরণ করে তাকে ফিরিয়ে দিন। আর আপনার আহ্বানে যেহেতু সে এসেছে, সেহেতু আপনার অনুমতি ব্যতীত সে আমাদের জগতে ফেরত যেতে পারবে না। আমরাও তাকে দেখতে পারবো না কিংবা তার সাথে কোনো যোগাযোগও করতে পারবো না। তাই আপনি যত দ্রুত সম্ভব তাকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি সেই অবয়বকে যেই কিছু বলতে যাব, দেখলাম আমার ঘরের দরজার একটা পাশ থেকে আমার মা এসে আমাকে ডাকছে। আমি উঠে গিয়ে দরজা খুলে মায়ের সাথে কথা বললাম। মা বললেন তিনি নাকি স্বপ্ন দেখেছেন যে আমি কোনো বিপদে পড়েছি, তাই আমাকে দেখতে এসেছেন। মায়ের কথা শুনে আমি পেছনে ফিরে দেখি এতক্ষণ লোকারণ্য থাকা সেই রুমটা একেবারেই খালি, কেউই নেই ঘরে। আমি ভয়ে মায়ের সাথে অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আমাদের বাড়িতে আমার সেই নজরুল চাচা বেড়াতে আসেন। তিনি একজন হেফজখানার শিক্ষক ছিলেন। চাচা আমাকে নিজের মেয়ের মতো স্নেহ করতেন। তিনি আমাকে বিভিন্ন বিষয় বুঝিয়ে বলতেন। আমি সাহস করে চাচাকে এসব বিষয় বললে তিনি আমার মায়ের সাথে সরাসরি বিষয়টা শেয়ার করেন। আমার এসব কথা শুনে মা এসব বিষয় পুনর্চর্চা না করার জন্য আমাকে শাসিয়ে দেন এবং প্রতি রাত্রেই মায়ের সাথে শোবার জন্য বলেন। কিন্তু আমার নজরুল চাচাকে দেখলাম বিষয়টা নিয়ে তিনি বেশ চিন্তিত আর ব্যস্ত হয়ে যেতে। ওই রাত্রে আমি আর তাহাজ্জুদ পড়তে পারিনি। মায়ের সাথে রাত্রে ঘুমানোর কারণে কিছুই করা হয়নি সেদিন। পরদিন সকালে আমার নজরুল চাচাকে নিজের সাথে আরও একজন হুজুরকে নিয়ে আসতে দেখলাম। তারা আমাদের পুরো ঘর পানি ছিটিয়ে বন্ধ করে দেন। আমার নজরুল চাচার সঙ্গী সেই হুজুর বাড়ির বারান্দায় মাতুর পেতে বসে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আমার চাচাকে দেখলাম আমাদের ঘরের বিভিন্ন রুমে ঘুরে ঘুরে কি যেন খোঁজ করছিলেন। একটা সময় আমার দাদার রুমের সামনে গিয়ে চাচা দাঁড়িয়ে যান আর অন্য হুজুরকে হাতের ইশারায় ডেকে ওই রুমের দরজার ঠিক সামনে বসে কোরআন পাঠ করতে বলেন। হুজুর সেই কাজটাই করেন। আমি, আমার মা সেদিন জীবনের অন্যতম একটা ভয়ের বিষয় দেখেছিলাম। দেখলাম আমার নজরুল চাচা দাদার রুম থেকে রীতিমতো যুদ্ধের মতো এক পরিবেশ সৃষ্টি করেছেন। পুরো রুমের ভেতর থেকে কি এক ধস্তাধস্তির আওয়াজ। অনেকক্ষণ পরে দেখলাম
একটা বেডশিটে মুড়িয়ে আমার চাচা একটা বাচ্চার অবয়বে কী যেন জড়িয়ে ধরে দৌড়ে বাড়ি থেকে বের করে উঠোনে নিয়ে আসলেন। অবয়বটা বাড়ির ভেতরে বেশ ধস্তাধস্তি করলেও বাইরে উঠোনের আলোয় একেবারে নিস্তেজ হয়ে গেছে। বেশ ক্লান্ত আমার চাচা এবার এক পাশে বসলেন আর এক গ্লাস পানি দিতে বললেন ওনাকে। পানি খেয়ে উনি আমাদের উদ্দেশ্য করে বললেন, তোমরা জানো না তোমাদের বাড়িতে কে ছিল এতদিন, কাকে নিয়েই তোমরা এতদিন বসবাস করছিলে। আমি আগ বাড়িয়ে আমার চাচাকে কিছু বলতে যাব, তিনি ধমক দিয়ে আমাকে বললেন, যা জানো না সেটা তুমি করতে যাও কেন? তুমি জানো এটাকে? কে শিখিয়েছে তোমায় এসব? পরে আমার মা আমাকে বললেন, হয়তো ওর দাদার কাছে এসব কিছু শিখেছে। চাচার ধমক খেয়ে আমি বিমর্ষ হয়ে চুপ হয়ে যাই। চাচা আমাদের থেকে বিদায় নিয়ে বেডশিটের পুতলিটা বেঁধে অন্য হুজুরটা সহ চলে গেলেন। তিনি এটাও বলে গেলেন যে 2-3 দিন পরে তিনি আবার আসবেন। এখন আপাতত বিপদমুক্ত সবাই। ওই দিন কেন জানি আমি আর নামাজ আদায় করিনি। ঠিক বুঝতে পারছিলাম না কি থেকে কি হয়ে গিয়েছে। তখন ঈদের আমেজ ছিল, তাই ঘোরাঘুরি করে বাকি দিন কেটে যায়। এর মধ্যে আর তেমন কিছুই হয়নি। দিন পরে আমার সেই চাচা এক পরন্ত বিকেলে মাগরিবের আজানের আগে হাসি মুখে আমাদের বাড়িতে এসে আমার বাড়ির চারদিকে 4টা তাবিজ এবং আমার ডান হাতে পরার জন্য একটা তাবিজ দিয়ে গেলেন। চাচা বলে যান কোনোভাবেই যেন এসব তাবিজ নষ্ট না হয়, তাহলে কিন্তু সমস্যা হবে। একদিন আমার দাদার রুমে তিনি মাগরিবের নামাজ আদায় করে ওই রুমে কি যেন পরে পানি ছিটিয়ে দেন, এরপর চলে যান। আমি চাচার কাছে জিজ্ঞেস করতে চেয়েছিলাম সেই বাচ্চার সাথে কি ঘটেছে, কিন্তু সাহস করে আর উঠতে পারিনি। এইভাবেই কেটে যাচ্ছিল জীবন। অনেক বছর পার হয়ে যায় কোনো সমস্যা ছাড়াই। আমার বিয়ে হয়ে যায়, আমি পুরোপুরি সংসারী হই, আমার সন্তানাদি হয়, তারাও বড় হয়। কিন্তু বিপত্তি ঘটে 3-4 বছর আগে। আমার বাবার বাড়ি ঝাড়া মোছা করার সময় সেই 4টা তাবিজের একটা ভুলবশত কোথায় যেন পড়ে যায়। আমার মা তখন জীবিত ছিলেন না, ফলে বাড়ির অন্যরা কেউ এসব বিষয়ে তেমন একটা আমলে নেয় নাই। যেদিন থেকে এই বন্ধনীটা কেটে যায় সেদিন থেকেই আমি স্বপ্ন দেখা শুরু করলাম। আর এমন কষ্টের স্বপ্ন একজন মা হয়ে আমি কখনোই দ্বিতীয়বার দেখতে চাই না। দেখলাম এক দম্পতি আমার কাছে এসে ভিক্ষা চাইছে তাদের সন্তানকে। তারা আমাকে অনুরোধ করেন যে কোনো কিছুর বিনিময়ে আমি যেন তাদের সন্তানকে ফিরিয়ে দিই। এর বিনিময়ে তারা যে কোনো কিছুই করতে রাজি ছিলেন। তাদের অশ্রুসিক্ত আকুতি শুনে আমি অবাক হয়ে ঘুম থেকে উঠে পড়ি। রাত্রে আর ঘুমাতে পারিনি। পরদিন সকালে দেরি না করে আমি নজরুল চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। গিয়ে যা দেখলাম তাতে আমি রীতিমতো অবাক। প্রায় মৃত্যুসজ্জায় আমার চাচা কোনো কথাই বলতে পারছেন না। পরে তার সন্তানদের সাথে কথা বলে জানতে পারি বিগত 3-4 দিন আগে তিনিও সুস্থ ছিলেন, কথাবার্তা বলতেন, কিন্তু এক রাতে হঠাৎ চিৎকার করে স্ট্রোক করে পুরোপুরি নিস্তেজ হয়ে যান। তার শেষ কথা ছিল, আমাকে ক্ষমা করে দেন। আমি এই ঘটনার কুল কিনারা করতে না পেরে একজন বড় হুজুরের শরণাপন্ন হই। তাকে সবাই কারি ইব্রাহিম নামে চিনতেন। তিনি আমাকে এতদিন মঙ্গলবারে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু এবার মনে হলো উনি বেশ চিন্তিত। তবে এবারও তিনি এক মঙ্গলবারই যাওয়ার পরামর্শ আবারও দিলেন। আর এই কদিনে আমি প্রতিদিনই সেই দম্পতির আকুতি ভরা আবেদন স্বপ্নে দেখতাম। আমি যাবার পরে ইব্রাহিম হুজুর আমাকে বললেন, দেখুন, আমার অনুগত কিছু জিনকে আমি আপনার ব্যাপারে বলেছিলাম, আর তারা আমাকে যা বলল তাতে একজন মানুষ হিসাবে আমি নিজেও লজ্জিত আর অপরাধী মনে করছি নিজেকে। তারা আমাকে জানায় আপনার দাদাকে জিন সমাজের কম বেশি সবাই পছন্দ করতেন, কেননা আপনার দাদার সাথে জিন সমাজের এক অংশের বেশ প্রভাবশালী গোত্রের সম্পর্ক ছিল, সুসম্পর্কই ছিল। কিন্তু আপনি তাদেরকে বিশেষ পদ্ধতি অনুসরণ করে ডেকেছেন ঠিকই, কিন্তু পরপর একই পদ্ধতি 2বার করার কারণে সেই জিন সর্দারের একমাত্র ছেলে আপনার ডাকে সাড়া দিয়ে মনুষ্য জগতে চলে আসে। আর যেহেতু মানুষ জাতিকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রূপে সৃষ্টি করেছেন, সেহেতু আপনার অনুমতি ব্যতীত সেই অবুঝ বাচ্চাটি এই মনুষ্য জগৎ ছেড়ে তাদের সমাজে আর ফেরত যেতে পারেনি। এমনকি তার সাথে যোগাযোগ করাও তার মা বাবার পক্ষে সম্ভব হয়নি। এই পদ্ধতিটি এমনই যে যিনি এটা করবেন কেবল ওই নির্দিষ্ট মানুষই হাজির হওয়া জিনদের নিয়ন্ত্রণ করবেন। তার অনুমতি ব্যতীত ওই জিন কখনোই তাদের সমাজে ফেরত যেতে পারবে না এবং তাদের অন্য কেউ ওই জিনের সাথে যোগাযোগ করতেও পারবে না। আর এই পদ্ধতির মাধ্যমে কিছু অসৎ মানুষ নিজেদের কার্যসিদ্ধির জন্য জিনদেরকে বন্দী করে বিভিন্ন শিরক এবং গুনাহের কাজ করে থাকে। হুজুরের কথায় আমি রীতিমতো বিস্মিত হতে থাকি। হুজুর আরও বলেন, যেদিন আপনার নজরুল চাচা সেই জিনটাকে আটক করতে গিয়েছেন, সেদিন তিনি তার অনুগত জিনদের থেকে এসব বিষয়ে সবিস্তারে জেনে গিয়ে ওনার পদ্ধতিতে ওই বাচ্চা জিনটাকে আটক করে নিয়ে আসেন। এরপর তিনি ওই বাচ্চা জিনকে আটক করে তার শিক্ষকতা করা হেফজোখানার কয়েকজন শিশুর উপর অদৃশ্যভাবে চালান করে দেন।
বিভিন্ন সময় বিভিন্ন শিশুর উপর চালান করে তিনি আবার তাদেরকে অসুস্থ হয়েছে বলে তাদেরকেই পূর্ণ চিকিৎসার নামে সুস্থ করে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। দীর্ঘদিন মনুষ্য লোকে বন্দী থাকার দরুন সেই জিন নিজের ক্ষমতা ধীরে ধীরে ভুলে যেতে থাকে। আপনার চাচা বিভিন্নভাবে তাকে শাস্তি দিয়ে তার থেকে বিভিন্ন অন্যায় আর গুনাহের কাজ আদায় করে নিতেন। আর যেদিন আপনার বাপের বাড়িতে সেই তাবিজের বন্ধন নষ্ট হয়ে যায়, ঠিক ওই দিনই সেই বাচ্চা জিন আপনার চাচাকে আক্রমণ করে তার সবগুলো ইন্দ্রিয় নষ্ট করে তাকে জীবন্ত লাশে পরিণত করে দেয়। আর বর্তমানে সে পলাতক রয়েছে। একমাত্র আপনি এবং আপনার চাচা ব্যতীত কেউই তাকে দেখতে পারবেন না। এসব বিষয় ছাপিয়ে সবচেয়ে কষ্টের বিষয় হলো সেই জিনের মা বাবা এই সুদীর্ঘ বছর প্রতিদিনই আপনার কাছে যোগাযোগ করতে এসেছেন, ভিক্ষা চাইতে এসেছেন তাদের একমাত্র সন্তানকে, কিন্তু আপনার শরীরের সাথে থাকা ওই কুফুরি তাবিজের কারণে, আপনার বাবার বাড়ির ওই কুফুরি তাবিজের কারণে, এই দুটো তাবিজের কারণে কোনোভাবেই আপনার সাথে তারা যোগাযোগ করতে পারেনি। এমনকি আপনার স্বপ্নেও তারা অদৃশ্য ছিল। আপনি সেই জিন সর্দারের ছেলের কোনো ক্ষতি করবেন এই ভেবে তারা আপনার কোনো ক্ষতি করেনি। সন্তান হারানোর শোক কত কষ্টের সেটা একমাত্র তার মা বাবাই জানেন। কোনো কারণে সেই তাবিজের বন্ধন ভেঙে যায় আর তারা আপনার সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। আপনি যত দ্রুত সম্ভব তাদের সন্তানকে ফিরিয়ে দিন। হুজুরের আমার কথা শুনে আমি বেশ কষ্ট পাই। নিজের অতি উৎসাহী আচরণে এক দম্পতি থেকে তাদের নিষ্পাপ সন্তানকে কেড়ে নিব বুঝতে পারিনি। আমি সেই হুজুরকে আমার জানা যাবতীয় সব বিষয় সম্পর্কে বলি। তিনি আমাকে আরও কিছু পরামর্শ দেন এবং বলেন যে তার অনুগত জিনদেরকে তিনি অনুরোধ করবেন তারাও যেন আমাকে সাহায্য করে। আমি হুজুর থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি আর এসেই কাউকে কিছু বুঝতে দেইনি। তখন আমি নিজেও 2 সন্তানের জননী। সন্তানের জন্য মায়ের ভালোবাসা কেমন সেটা আমি এখন হারে হারে বুঝতে পারছিলাম। তাই কোনোভাবেই দেরি করতে চাইছিলাম না। যেহেতু আমার নজরুল চাচা মৃত্যুসজ্জায়, সেহেতু তার থেকে আমি কোনো সাহায্যই পাইনি। আমি প্রথমে আমার বাড়ির চারদিকে থাকা বাকি ওই কুফুরি তাবিজগুলো খুলে পুকুরের পানিতে ফেলে দেই। আর আমাদের বাড়িতে আমার দাদার রুমেই আমি আমার রুকি আরম্ভ করি। আমি আমার স্বামীর কাছ থেকে কয়েকদিনের সময় চেয়ে নিই। তিনি নিজের কাছে ব্যস্ত থাকায় আমার সুবিধাই হয়। তারপর 2 রাত তাহাজ্জুদের নামাজের পর আমি আমার জানা পদ্ধতি অনুসরণ করে দেখলাম একজন মধ্যবয়স্ক পুরুষ আর একজন পর্দানশীল আধা বয়স্কা মহিলা আমার সামনে এসে উপস্থিত। সেই মহিলাকে দেখে আমার কেন জানি মনে হলো আমি ওনাকে চিনি। তাদের চেহারায় যেই অবস্থা ফুটে উঠল তাতে বোঝা যাচ্ছে তারা বেশ ক্ষিপ্ত হয়েছে আমার উপরে, বা ক্ষিপ্ত আছে আমার উপর। সেই পুরুষটি আমাকে বলে ওঠে, দেখুন, এত বছর আপনার সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা আমরা করেছি, কিন্তু আপনি নিজের শরীরে এমন একটি কুফুরি তাবিজ দিয়ে বন্ধ করে রেখেছেন যার ফলে আমরা আপনাদের থেকে দূরে রয়েছি, কাছে আসতে পারছি না, কোনোভাবে কাছে আসতে পারছি না আমরা। আমার ছেলে কোথায়? তাকে আমাদের কাছে ফিরিয়ে দিন। আমি ওনাকে বিস্তারিত সব কিছু খুলে বলি। ওনার সাথে থাকা মহিলাটি কেঁদে আমাকে বলে, আমি আর কাঁদতে পারবো না। এত বছর কাঁদতে কাঁদতে আমার চোখের পানি ফুরিয়ে গেছে। মাগো, তুমি যে করেই হোক আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি আর সইতে পারছি না। তাদের সাথে কথা বলতে বলতে কখন যে ভোর হয়ে গেছে আমি টের পাইনি। ফজর আজান হওয়ার সাথে সাথেই তারা আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে আমি পড়ে যাই এক মহা সংকটে, কেননা সেই জিনকে খুঁজে বের করা তখন আমার কাছে একটা গুরু দায়িত্ব আর নিজের পাপের প্রায়শ্চিত্ত করার একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। আমি প্রায় প্রতিদিন তাকে ডাকার চেষ্টা করতাম, কিন্তু সেই জিনটা আসতো না। আর তার অসহায় মা বাবা আমার কাছে এসে তাদের সন্তানকে ফেরত চাইতো। একদিন খবর আসে আমার সেই চাচা মারা গেছেন। তার মৃত্যুর পরে আমি তাকে দেখতে ওনাদের বাড়িতে যাই। একজন অপরাধীর মৃত্যুর পরেও আসলে সে যে শাস্তি পাবে না বা শান্তি পাবে না, শাস্তি তো অবশ্যই পাবে, শান্তি যে পাবে না এটা তো বোঝাই যাচ্ছে। প্রচণ্ড বৃষ্টিতে ওনার কবর খোঁড়াও দায় হয়ে পড়েছিল। যারা ওনাকে গোসল দিয়েছেন তারা বলেছেন ওনার শরীর থেকে খুব বাজে একটা গন্ধ আসছিল। রাত 12টার দিকে অনেক কষ্টে ওনাকে দাফন করা হয়। সকলের কাছে বেশ পরিচিত ছিলেন তিনি। বিভিন্ন তাবিজ কবজ করতেন বলেই কিনা অনেক মানুষ এসেছিলেন তার জানাজায়। আর এতগুলো মানুষের ভিড়ে আমি সেই জিনকে খোঁজ করছিলাম, কোনোভাবে যদি তার দেখা পাই। মানুষ আমার চাচাকে ভালো একজন হুজুর, মাদ্রাসার একজন ভালো শিক্ষক, একজন কামেল ব্যক্তি হিসাবে জানতেন, কিন্তু আড়ালে তার এই কুফুরি কর্মকাণ্ড সম্পর্কে কেউই অবগত ছিলেন না। তিনি তাবিজের নামে যেই শিরক এবং কুফুরি করতেন এটা মানুষ বুঝতে পারত না। মানুষ ভালোর জন্য তার কাছ থেকে তাবিজ গ্রহণ করত, কিন্তু জানতো না যে কি ভয়ঙ্কর কুফুরি তার মধ্যে রয়েছে। বিভিন্ন ধরনের নকশা সম্বলিত জাদুর চিত্র তিনি আঁকতেন। মাঝে মাঝে কোরআনের কিছু আয়াতও লিখতেন, কিন্তু
সেগুলোর আশেপাশে আবার বিভিন্ন নকশা লিখতেন, যেগুলো সুস্পষ্ট কুফুরি। মানুষ চিন্তা করে তাবিজ নিলে তো কাজ হয়ই, নেই না, কিন্তু এগুলোর সাথে কি ভয়ঙ্কর এক শক্তি জড়িত আছে, এগুলো তো মানুষ বুঝতে পারে না। ওনার এই ক্রমাগত কুফুরিমূলক কর্মকাণ্ডের কারণেই হয়তো আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই কিছু বিষয় দেখিয়ে দিয়েছেন। যাই হোক, ওই রাত্রে কি মনে করে আমার সেই চাচার বাড়িতেই আমি রয়ে যাই। মনে মনে স্থির করি চাচার রুমেই তাহাজ্জুদের নামাজ পড়ে জিনটাকে ডাকবো। যেই ভাবা সেই কাজ। নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতেই মনে হলো ওই ঘরের এক কোণায় বসে আছে কেউ। তাকে রীতিমতো ভরকে যাই আমি। বেশ নোংরা কাপড়ে একটা লোক গলায় শেকল দেওয়া অবস্থায় জড়সড় হয়ে বসে আছে। আমি অনেক ভয়ে তাকে উদ্দেশ্য করে বললাম, কে তুমি? সে আমার কথা শুনে হঠাৎ চমকে আমার দিকে তাকিয়ে রাগে গড়গড় শব্দ করতে থাকে, কিন্তু কোনোভাবেই সেই শেকল থেকে সে বের হতে পারছিল না। তার আচরণ দেখে মনে হলো সে আমাকে চেনে। আমি মনে সাহস করে তার সামনে গিয়ে বসি এবং তার সাথে কথা বলার চেষ্টা করি। আমি অনেক কিছু বলার পরেও সে নীরব থাকে। এক পর্যায়ে সে আমাকে অবাক করে দিয়ে বলে ওঠে, আমি আমার মায়ের কাছে যাব। তার আকুতি ভরা আবেদন শুনে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি তার কাছে নিজের অতি উৎসাহী আচরণের জন্য ক্ষমা চাইলাম এবং এই সমস্যার প্রতিকার চাইলাম, কিন্তু সে আমাকে কোনো প্রতিকার দিতে পারল না, কারণ সেই বিষয় জানে না। কখন যে ভোর হয়ে গেছে বুঝতে পারিনি। আজানের শব্দ হওয়ার সাথে সাথে চোখের সামনে থেকে সে উধাও হয়ে গেল। আমি আমাকে সাহায্যকারী সেই ইব্রাহিম হুজুরকে এই বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নেই এবং আমার চাচার পরিবারকে এইসব বিষয়ে অবগত করি। তাদের সবাই খুব সহজে বিশ্বাস করে নেয় আমার কথা, কেননা আমার চাচা হঠাৎ করেই রাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছিল। বহু দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে ছুটে আসতেন এবং তিনি নিজেও হঠাৎ করে বেশ টাকা পয়সার মালিক হয়ে গিয়েছিলেন। চাচার পরিবারের সবাই বেশ সাহায্য করেছিল আমাকে। সেই হুজুর আমার চাচার বাড়িতে আসলে প্রথমে তিনি বাড়ির চারদিকে থাকা অদ্ভুত সব বিষয় দেখে আটকে ওঠেন। একটা মানুষ কিভাবে এত কুফুরি করতে পারে? একটা আলেম হয়ে, একটা মাদ্রাসার শিক্ষক হয়ে কিভাবে এমন নোংরা কাজগুলো করতে পারে? মানুষকে ধোঁকা দিয়ে। মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব, আল্লাহকে কি ধোঁকা দেওয়া সম্ভব? সেই হুজুর আমাকে বললেন, এটা তো কোনো বাড়ি না, এটা তো একটা সাক্ষাৎ দোজক, একটা নরকে পরিণত করে রেখেছে এই বাড়িটাকে। তিনি সবাইকে নিয়ে বাড়ির বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কুফুরির আলামতগুলো, জাদুর উপকরণগুলো, তাবিজ, পালক, লাল সুতা, সুই, অনেক কিছু সেগুলো উদ্ধার করলেন বিভিন্ন রুকিয়া করে, পদ্ধতি করে, তার যেই পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করে। এরকম অনেকগুলো বিষয় উনি উদ্ধার করে সেগুলো আগুনে পুড়িয়ে দেন। আগুনে পোড়ানোর আগে নির্দিষ্ট রুকিয়া করে নেন সেগুলোর উপরে, এরপর মূলত আগুনে পুড়িয়ে দেওয়া হয় সেগুলো। এরপর তিনি নিজে গোসল করে নামাজ আদায় করে সবাইকে নিয়ে বসলেন এবং সবিস্তারে সব কিছু খুলে বলেন। তিনি বলেন, সৃষ্টির সেরা জীব হিসাবে সেই জিনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া আমাদের প্রত্যেকেরই কর্তব্য। এজন্য তিনি সবার সহযোগিতা চাইলেন। সবাই আশ্বস্ত করলেন যে তারা পূর্ণ সহযোগিতা করবেন। ওই দিন মাগরিবের নামাজের পর তিনি একটা রুমে আমাকে সহ নির্দিষ্ট পদ্ধতি করতে বসলেন। আমি দেখলাম খুব অল্প সময় তার অনুগত জিনেরা সেখানে উপস্থিত হয়েছে। তিনি তাদেরকে যে কোনো উপায়ে সমস্যার সমাধান করতে বললেন। তারা বলল এই কাজ তাদের সাধ্যের বাইরে, তাছাড়া এই জিন সর্দারের সন্তানের ক্ষমতাও তাদের থেকে বহুগুণ বেশি, জন্মগত কারণেই সে কিছু বেশি ক্ষমতা নিয়ে জন্মেছে, আর আল্লাহ তাকে বিশেষ কিছু গুণাবলী দিয়েছেন। এটা জিন সর্দারের ছেলে হিসাবেও হতে পারে, আবার মানুষের যেরকম রাশিগত বিষয়ে কিছু পার্থক্য থাকে, বেশ কিছু বিষয় থাকে, এটার কারণেও হতে পারে। কিন্তু সে যদি পুনরায় তার মা বাবার কাছে ফেরত যেতে পারে, তবে সে এতদিনের কষ্টের প্রতিশোধও নিতে পারে, যার পরিণাম হবে ভয়াবহ। আর এই জিনকে আমরা পলাতক মনে করেছিলাম, কিন্তু সে পৃথিবীতেই একটা নির্দিষ্ট বন্ধনে বন্দী আছে, যাকে আমরাও দেখতে পারছি না। তার করা কিছু বিরল কাজের চিহ্ন আমরা পেয়েছি, যা আমাদের জিন সমাজে অত্যন্ত গর্হিত কাজ। মূলত তাকে দিয়ে জোর করিয়ে এই কাজগুলো করানো হয়েছে। এসব কাজের নমুনা দেখে বুঝতে পেরেছি এটা কোনো সাধারণ জিনের কাজ নয়, এবং এই জিনও সাধারণ পদ্ধতিতে পৃথিবীর দৃশ্যমান জগতে আসেনি। আমি তাদের কথা শুনে বলে উঠলাম, এই পরিস্থিতির জন্য যেহেতু আমি দায়ী, সেহেতু সব কিছুর বিনিময়ে বা যে কোনো কিছুর বিনিময়ে আমি এই সমস্যার সমাধান করতে চাই। সেই জিনের আমার কথা শুনে কি করা যায় তারা আলোচনা করে দেখবেন, তাদের জিন সমাজে যারা বয়স্ক জিন আছেন তাদের সাথে পরামর্শ করে জানাবেন বলে ওই সময়ের মতো বিদায় নেন। ইব্রাহিম হুজুর আমাকে এই কাজের পরিণাম সম্পর্কে পুনরায় অবহিত করেন। তিনি বললেন, আপনার দাদা আপনাকে এমন একটা পদ্ধতি শিখিয়েছেন যা অতি দুর্লভ, যার মাধ্যমে আপনার হাজির করা জিনের উপর কেবল আপনারই নিয়ন্ত্রণ থাকবে।
তাই অন্য জিনেরাও তার নাগাল পাচ্ছে না। আপনি নিজেই সেই বন্দি জিনকে কোনোভাবে আয়ত্তে নিয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করেন। আমি হুজুরের কথা মতো ওই রাত্রে চাচার রুমে সেই জিনকে ডেকে তার কাছে অনেকবার সমাধান চাইলাম, কিন্তু সে বরাবরের মতোই চুপচাপ। এদিকে আমার স্বপ্নে তার মা বাবা প্রতিদিনই তাদের সন্তানকে ফিরিয়ে দেবার করুণ আকুতি করে চলছিলেন। এজন্য সন্তানের প্রতি মা বাবার চিরশাশ্বত এক বন্ধন। রীতিমতো এক কষ্টের সময় পার করছিলাম আমি। মনের কষ্টে আমি দাদার কবর জিয়ারত করতে যাই। কেন জানি নিজের এমন কষ্টের কারণে দাদুকেও মনে মনে দোষারোপ করে জিয়ারত করার সময় মনের অজান্তেই কেঁদে দেই। ওই রাত্রে আমি তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে পড়ি। এতগুলো অতিপ্রাকৃত বিষয় ছাপিয়ে আরও এক অদ্ভুত স্বপ্নে অবাক হলাম আমি। আমার স্বপ্নে আমার দাদা আমাকে বলছেন মৃত্যুর পরে তিনি নিজেও নাকি কষ্টে আছেন এই ব্যাপার নিয়ে। কেননা তার ভুলের কারণে নিষ্পাপ এক জিন শিশু, তার মা বাবা উভয়ই কষ্টে আছে। যত দ্রুত সম্ভব তিনি এই সমস্যার সমাধান করতে বললেন স্বপ্নের মধ্যে। আমি রীতিমতো লাফিয়ে ঘুম থেকে উঠে যাই। নিজের অতি উৎসাহী আচরণে এতগুলো অস্তিত্বের কষ্টের কারণ হব কখনোই বুঝতে পারিনি। পরদিন ইব্রাহিম হুজুরকে সব কিছু বলি। তিনি নিজেও অবাক হলেন। পরদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে সেই জিনটিকে দেখতে পেলাম। আজকে আমি তার কাছে গিয়ে প্রথমেই তার গলায় থাকা শিকলের মতো আবরণ খুলে নিলাম, আর দেখলাম তাৎক্ষণিকভাবে সে তার স্বরূপে ফেরত এসেছে। বেশ কিছু সময় সে উপরে ভাসলো এবং আমাকে জিজ্ঞেস করেছে, আজকে আমাকে কি করতে হবে? এতদিন চুপচাপ থাকা সত্তার মুখে কথা শুনছি। এটা শোনার পর আমি কিছুটা চুপ থেকে বললাম, তুমি তোমার নিজ জগতে ফেরত যাও। সে ওঠে, এটা তার পক্ষে সম্ভব নয়, কারণ আমাকেই নাকি অনুমতি দিতে হবে। আমি বললাম, যতদিন আমি তাকে অনুমতি দিতে না পারি ততদিন সে যেন খুশি মনে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। কেননা তার এরকম নোংরা রূপ আমি আসলে দেখতে পারছিলাম না। এত সুন্দর একটা বাচ্চা সে এরকম অপরিচ্ছন্ন হয়ে আছে, উন্মাদের মতো হয়ে আছে, এটা আসলে মেনে নেওয়া যায় না। এটা যে কেউ দেখলে কষ্ট পাবে। এদিকে ইব্রাহিম হুজুর পরদিন সকালে তড়িঘড়ি করে আমার কাছে আসেন এবং বলেন যে তার অনুগত জিনের একটা সমাধান পেয়েছেন, আর এজন্য সেই বন্দি জিনের মা বাবার সাহায্য লাগবে। তিনি বলেন, আপনার করা পদ্ধতি বহুকাল আগের প্রাচীন এক পদ্ধতি, এটার সমাধান বহু বছর আগের অভিজ্ঞ কোনো জিনই দিতে পারবেন। আমি দেরি না করে আমার নিজের বাড়িতে এসে তাহাজ্জুদের নামাজ শেষ করতেই দেখি সেই জিনের মা বাবা আমার সামনে উপস্থিত। তাদেরকে আমি সব কিছু খুলে বলি, তাদের সাহায্য চাই। তারা আমাকে জানায় তাদের রাজ্যে বহু বছর আগে কিছু জিন বন্দী রয়েছে। জিন সমাজের নিয়ম ভেঙে বিভিন্ন কুফরিয়ার পাপ কাজ করে তাদেরকে বন্দী করা হয়েছে। তারা দেরি না করে ফিরে যায় তাদের রাজ্যে এবং পরদিনই আমাকে জানায় 1000 বছর বয়সী এক বৃদ্ধ জিনকে তার বন্দিদশা থেকে মুক্তির বিনিময়ে সেই জিন আমাকে ফেরত পাঠানোর পদ্ধতি শিখিয়ে দেবেন। তাদের কথা মতো সেই জিনকে হাজির করা হলে দেখলাম কাকড়ার পায়ের মতো 4 পায়ের উপর দাঁড়িয়ে আছে সেই অদেহী কুৎসিত বিকৃত চেহারার এক বৃদ্ধ। দেখে একটা বৃদ্ধ মানুষ বলে মনে হচ্ছে, 4 পায়ের উপর দাঁড়িয়ে আছে, কাকড়া যেভাবে দাঁড়িয়ে থাকে। এতদিন সুন্দর চেহারা জিন দেখে আমি অভ্যস্ত, হঠাৎ করে এমন ভয়ঙ্কর কুৎসিত জিন দেখে আমি খুব ভয় পেয়ে যাই। কল্পনা করতে পারিনি এরকম কুৎসিত হতে পারে। আমি তাকে ফেরত পাঠানোর পদ্ধতি সম্পর্কে বলি, তিনিও আমাকে ফেরত পাঠানোর পদ্ধতি সম্পর্কে বললেন এবং সাবধান করে গেলেন আমি ভুলেও যেন সেই পদ্ধতি অনুসরণ না করি, কেননা এতে করে সেই বন্দি জিন নাকি আমাকে মেরে ফেলতে পারে। এদিকে সেই পদ্ধতি আমার কাছে তাদের একমাত্র সন্তানকে চেয়েছিলেন যে এই পদ্ধতির বিনিময়ে যেন আমি তাদের সন্তানকে ফিরিয়ে দিই। সেই দম্পতি কাকুতি মিনতি করে আমার কাছে তাদের সন্তানকে ভিক্ষা চেয়েছিলেন। আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে কোনো মূল্যে আমি তাদের সন্তানকে ফিরিয়ে দেব ইনশাল্লাহ। সুতরাং আমার কি হবে সেটা আমি আর ভাবছি না। এতদিনের পাপ, ওই সন্তানকে আমার কারণে আটক থাকতে হয়েছে। আমার নজরুল চাচা ওই সন্তানকে দিয়ে অনেক কুফরি কাজ করিয়েছে। এই যে এত কুফরি কাজ, এত অন্যায় কাজ করানো হলো, এর দায় কি আমার উপর বর্তায় না? আমার অতি উৎসাহী আচরণ কি এত সমস্ত কুফরি পাপ কাজের জন্য জড়িত নয়? আল্লাহ যদি এর জন্য আমাকে ধরেন, আমি কি জবাব দেব? নিশ্চয়ই এসব কিছুর দায়ভার আমার উপরে এসেও বর্তায়, কারণ আমার কারণেই আমার চাচা এই সুযোগটা পেয়েছিলেন। যাই হোক, আমি আমার সেই চাচার বাড়িতে ওনার রুমে গিয়ে প্রথমে সেই জিনকে ডাকলাম এবং তার কাছে মাপ চেয়ে ওই বৃদ্ধ জিনের শেখানো পদ্ধতি প্রয়োগ করতেই সে নিমিষেই মিলিয়ে গেল চোখের সামনে থেকে। এদিকে ইব্রাহিম হুজুর আমাকে সতর্ক থাকতে বললেন। বেশ কিছুদিন কেটে যায়। একদিন মাগরিবের নামাজের সময় সেই জিন দম্পতি এসে আমাকে বলল, দীর্ঘদিন মনুষ্য জগতে বন্দী থাকায় তাদের সন্তান অবাধ্য আচরণ করছে। জিন সমাজের নিয়মকানুন সে মানতে নারাজ, আর জিন সর্দারের ছেলে হয় কেউ তাকে বাধা দেওয়ারও সাহস করছে না। সেই অবাধ্য জিন আমার উপর প্রতিশোধ নিতে চাইছে।
তারা আমার নিরাপত্তার জন্য আমাকে কিছু আমল শিখিয়ে দেন এবং বলেন আমি যেন কোনোদিন এই আমল করা বন্ধ না করি, দিনে অন্তত একবার হলেও এই আমল আমাকে করতেই হবে, এটাই বললেন তারা। এভাবে আমি এবং আমার পরিবার ভালোই ছিলাম, কিন্তু আমি একদিন হঠাৎ স্ট্রোক করার কারণে ওই নির্দিষ্ট আমল করতে পারিনি। তাই সেই জিন আমার উপর জেঁকে বসেছে, আমার মৃত্যু নিকটে। কিন্তু দুঃখের বিষয়, সেই জিন আমাকে ছাপিয়ে আমার সন্তানের অনাগত বাচ্চাদের পিছনে পড়েছে। সে অবাধ্য আর উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছে, কোনো কিছু করেও তাকে দমানো সম্ভব হচ্ছে না। তার কারণে তার নেককার মা বাবাও খুব কষ্টে রয়েছে। আর যুগের সাথে ছেলেমেয়েরাও এসব মানতে বা বিশ্বাস করতে নারাজ। তবে আল্লাহ সর্বশক্তিমান। আমি আমার বড় ছেলের বাচ্চাদের বাঁচাতে পারিনি, কিন্তু আমি চাই না আমার ছোট ছেলের সাথেও এমনটা হোক। যদিও আমি আরও আগে থেকেই এসব বিষয় আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু নিজের কৃতকর্মের প্রায়শ্চিত্ত নিজেই করতে চেয়েছিলাম, তাই আর ওভাবে করা হয়নি বা বলাও হয়নি। আমি আপনাকে ডেকে সব কিছু খুলে বললাম, আপনি আপনার মেয়ে আর আমার ছেলের জন্য কিছু করুন। বেআইনের এত সব কথা শুনে সেই ভদ্রমহিলা হন্তদন্ত হয়েই মূলত এই হুজুরের কাছে ছুটে এসেছিলেন। তিনি বললেন যে আমি আপনার কাছে ছুটে এসেছি, আপনি আমার মেয়ের অনাগত বাচ্চার জন্য কিছু করুন। আজিজ হুজুর সেই মহিলাকে বলেছিলেন তিনি কোনো জিন হাজির করেন না, কিন্তু আল্লাহর উপর অগাধ বিশ্বাস ও পারিবারিক ঐতিহ্যের কারণে তিনি কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু তদবির মানুষকে দিয়ে থাকেন। সেই বিশ্বাস থেকে আঙ্কেল ওই মহিলাকেও পরপর 21 দিন কিছু করার তদবির দিয়েছিলেন। আল্লাহর রহমতে সেই মহিলার মেয়ে নির্দিষ্ট সময়ে একটা মেয়ে সন্তানের জন্ম দেয় এবং মেয়েটি জন্মের 4 দিনের মাথায় তার দাদি অর্থাৎ সাহায্যপ্রার্থী ওই মহিলার সেই বেআইন মারা যান। পরিবারটি এখনো অবধি সুন্দর আর সুস্থ রয়েছেন, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। আর জয় বড়ুয়া ভাই এই আজিজ হুজুরকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি কিভাবে তদবির দিয়েছিলেন। তিনি বললেন যে বাবা, তিনি বলেছিলেন যে কোরআন শরীফের নির্দিষ্ট কিছু আয়াত লিখেই নাকি তিনি এই জটিল সমস্যার আল্লাহর রহমতে সমাধান দিয়েছেন। সাথে এটাও বলেছিলেন যে জিনকে ডাকা যেমন কঠিন, তাদের রক্ষণাবেক্ষণ করাও কঠিন। আর কোনো ভুল ত্রুটি হলে দেখা যায় নিজের প্রাণ হুমকিতে পড়ে যায়। আর এইভাবেই শেষ হয় নিষ্পাপ জিন শিশুর প্রতি তার মা বাবার পৃথিবীর চিরন্তন চিরশাশ্বত এক বন্ধনের। আর সেই সাথে নিজের প্রাণের বিনিময় শেষ হয় নিজের অতি উৎসাহী আচরণের এক করুণ প্রায়শ্চিত্তেরও। আমি চলে যাব নাদিমের পাঠানো ঘটনায়। 1997 সালের কথা। নাদিম তখন একটা প্রফেশনে আছেন, তিনি একটি ল ফার্মে জব করেন। কাজে কর্মে বেশ করিতকর্মা হয়, তার বস তাকে বেশ পছন্দ করেন এবং অনেক অ্যাসাইনমেন্ট দেন, মানে তার হাতে অনেক অ্যাসাইনমেন্ট পড়ে এবং বিভিন্ন জায়গায় যেতে হয় বসের কাজগুলো, এবং তিনি সুচারুরূপে করে আনেন সেগুলা। এগুলো করার কারণে বসের তার উপর একটা আলাদা রকমের কনফিডেন্স জন্ম নিয়েছে। তো বস তাকে একবার একটা কাজ দেয়, সেই কাজটা হচ্ছে নর্থ ওয়েস্ট ইংল্যান্ডে একটা জায়গায় এবং তাদের একটা ক্লায়েন্ট, এবং তাকে বলেন যে এটা কিন্তু আমার বেশ ভালো একজন ক্লায়েন্ট। তো সেখানে গিয়ে তার সাথে তার এই প্রপার্টি নিয়ে কিছু ডিসকাশন আছে, সেগুলো করতে হবে এবং কিছু ডিল আছে সেগুলো বুঝে নিয়ে তাকে আসতে বলেন। তো তিনি বলেন যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নাদিম সেখানে চলে যান এবং গিয়ে সারাদিন ব্যস্ত সময় কাটান, কারণ সেখানে তাকে বসতে হয়, ওয়েট করতে হয়, এবং সেই যে যার কাছে পাঠিয়েছে তার যখন ফ্রি টাইম থাকে তখন তার সাথে বসে ডিসকাশন করেন, বলে তাকে সব বুঝিয়ে দেন। এগুলো শেষ করতে করতে নাদিমের বেশ সময় চলে যায়, মানে সন্ধ্যা পার হয়ে গেছে। তো সে কিছুটা টেন্সড ছিল, কারণ এইখানে সে আসে নাই আগে। তো তাকে বের হয়ে যেতে হবে কিভাবে, গিয়ে হোটেল ঠিক করতে হবে, হোটেল বা কোনো মোটেলে থাকবেন, এগুলো তিনি চিন্তা করতেছেন যে কিভাবে কি করবেন। আর এই জায়গাটা খুব একটা যে খুব বড় শহর তাও না। তো চিন্তা করছেন, বোঝা গেল তার চেহারায় চিন্তার ভাঁজ। এবং সেই কোম্পানির মালিক সেটা খেয়াল করে তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় উঠেছেন এখানে। বললো যে আমি তো কোথাও উঠিনি, আমি সকালে এসেই মানে ডিরেক্টলি আপনার এখানে চলে আসছি। তো বললো যে ওকে আইসি, হ্যাঁ, তো এখন কি কোথাও মানে হোটেল খুঁজবেন বা কিছু এরকম চিন্তা করছেন? তো নাদিম বলে যে অ্যাকচুয়ালি এটাই চিন্তা করছি যে আমি কিভাবে কি করব। তো সেই বস বলে যে না, চিন্তার কিছু নাই, আমাদের নিজস্ব এখানে রেস্ট হাউস আছে, আমার ম্যানশন আছে, সেই ম্যানশনে গেস্টদের জন্য জায়গা আছে, আমার যারা গেস্ট তারা সেখানে থাকে, আর আপনাকে আমার সোফার নিয়ে যাবো ওইখানে। সো ইউ ডোন্ট ওয়ারি এট অল, ওখানেই রাতে থাকবেন, ওখানে ডিনারের ব্যবস্থা হবে, সব কিছু হবে, আপনি কালকে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। তো নাদিম মানে অবাক হয়ে যায় যে খুব ভালো একটা আতিথেয়তা, নাইস হসপিটালিটি, এবং তিনি থ্যাংক ইউ দেন তাকে। তো তারপর বলে যে ঠিক আছে, তাহলে আপনি যান, সোফার আপনাকে নিয়ে যাবে।
তো নাদিম নিচে গিয়ে দেখে যে লবির বাইরে তার ওখানে সোফার ওয়েট করতেছে, তাকে নিয়ে গাড়িতে, বেশ বিলাসবহুল গাড়ি নিয়ে চলে যায়। তো যাচ্ছে, দেখলো যে এই যে যেখান থেকে যে অফিস থেকে বের হয়েছে এই জায়গাটা একটু ব্যস্ত, শহরের ছোট শহরের একটা অংশ, সেখান থেকে বের হয়ে গাড়ি চলে গেল, বেরোচ্ছে। নাদিম বসা দেখছে জানলা দিয়ে বাইরে অনেকটা কান্ট্রি সাইডে চলে আসছে সে, মানে গাছগাছালি, রাস্তাটা এঁকে বেঁকে গেছে, উঁচু নিচু রাস্তা। এইভাবে চলতে চলতে একটা বিশাল ম্যানশনের গেটের সামনে আসলো, একটা বিশাল গেট, সেটা খুলে গেল, সেখানে ঢুকলো। ঢোকার পরে দেখলো সেই পেভিং করা রাস্তা, এবং যেখানে ঢুকছে সেখানে বেশ দূরে দূরে ল্যাম্পপোস্টগুলা এবং বেশ অনেক গাছ, সেগুলো তখন ঠান্ডায় মানে পাতা নাই, একদম শুধু ডালপালা মানে বিকৃতভাবে দাঁড়ায় আছে। তো এগুলোর একটা আলাদা সৌন্দর্য আছে এখানে শীত প্রধান অঞ্চলে। এগুলো দেখতে দেখতে নাদিমের গাড়ি চলে আসলো সেই মূল বিল্ডিং এর কাছে, বিশাল এক বিল্ডিং। তো নাদিম সেখানে নামলো, সেখানকার ভেতরের যে কেয়ারটেকার বাটলার সে চলে আসলো, এসে নাদিমকে রিসিভ করলো। আর তাকে অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে কোম্পানির মালিক যে এখানে তার গেস্ট আসতেছে। তো নাদিম গেল, যে দেখলো যে সেখানকার যে মেইন এন্ট্রান্স হল রুম সেটা অনেক সুন্দর। সেখান থেকে চলে গেল বড় একটা লিভিং এরিয়া, সেখানে মানে কাউচ আছে, আছে বসার জন্য। সেখান থেকে তাকে নিয়ে গেল, তার লাগেজ কিছুই ছিল না তেমন, একটা জাস্ট একটা হাতে হ্যান্ড লাগেজ নিয়ে গেছিল নাদিম। তো সেটা নিয়ে তাকে নিয়ে গেল যে সেই ম্যানশনের 3 তলায়, 3য় তলায় তাকে নিয়ে গেল। তো নিয়ে তাকে যে রুম দিল, মানে গেস্ট রুম, এবং দেখলো নাদিম যে বেশ পুরনো একটা বিল্ডিং, কিন্তু সবকিছুর মধ্যে একটা মানে বেশ বনেদি ব্যাপার স্যাপার আছে। এখানকার যে সিঁড়ির রেলিং ইত্যাদি, লিফট, যে এলিভেটর যে উঠছে, এলিভেটরটা বনেদি, বেশ একদম বার্নিশ করা কাঠের। বাতাসে যে এয়ার ফ্রেশনার ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে সেটাও বেশ ডিপ একটা, মানে বোঝা হচ্ছে যে এক্সপেন্সিভ ঘ্রাণ, ভেরি এক্সপেন্সিভ এয়ার ফ্রেশনার যা ইউজ করা হয়েছে। তো একেবারে পুরো কার্পেটে মোড়া পুরো করিডোরটা। তো সেখান দিয়ে তাকে নিয়ে আসলো সেই তাদের লোক যে আছে, রুম সার্ভিসের লোক যে, সে নিয়ে গিয়ে তাকে তার রুম দেখায় দিল, রুমটা খুলে দিল। এবং রুমের ভেতর ঢুকে নাদিম আরো অবাক হলো যে এখানকার যে ফার্নিচার বেশ এক্সপেন্সিভ। বেডটা কিং সাইজের বিশাল বেড, এবং দেখেই বলছে ক্লাসিক বেড, এবং এগুলো খুব এক্সপেন্সিভ। সেখানে যে অন্যান্য কাউচ আর যা যা আছে রুমে সেগুলো সবই এক্সপেন্সিভ, উপরে একটা শ্যান্ডেলিয়ার লাগানো আবার। যাই হোক, নাদিম চুপসায় গেছে ওইখানে গিয়ে, মানে তার কাছে মানে সে ফ্র্যাঙ্কলি বলছে যে এরকম বিলাসিতা আমি আগে দেখি নাই। তো যাই হোক, তার কাছে একেবারে অন্যরকম লাগলো, মানে অন্যরকম আতিথেয়তা। তো সে বিদায় দিল, এবং যাওয়ার আগে তাকে যে রুম সার্ভিসের যে লোকটা আসছিল সে বলে গেল যে স্যার, ডিনার সার্ভ করার সময় আপনাকে জানানো হবে, আপনি কাইন্ডলি চলে আসবেন, আমাদের ডাইনিং হল হচ্ছে দোতলায়। তো নাদিম বলল ওকে, থ্যাংক ইউ বলে সে তাকে বিদায় দিল। তো যাই হোক, সে রুমের মধ্যে নিজে ইজি হওয়া শুরু করলো। তার টুকিটাকি যা কাপড় চোপড় ছিল, একটা ছোট হ্যান্ড লাগেজ নিয়ে আসছিল। তো সে রিল্যাক্সড হলো, এবং সে রুমটাকে এনজয় করতেছে। রুমের সবকিছুর মধ্যে দেখতেছে অন্যরকম একটা আভিজাত্যের ছোঁয়া। তো সে দেখলো তার মাথার কাছে, মানে বিছানার যে হেডবোর্ড যেটা, সেটার পেছনে একটা বড় কার্টেন, মানে এক পাশের দেয়ালে কার্টেন দেয়া। তো সেই কার্টেনের কাছে গিয়ে সে দেখলো যে কার্টেন সরানোর যে আর কি স্ট্রিং সেটা আছে নাকি, দেখলো যে একেবারে অটোমেটিক সুইচ দেয়া। তো সুইচ টেপার পর দেখলো কার্টেন সরে গেল দুই পাশে, এবং পেছন থেকে বেরোয় আসলো একটা স্লাইডিং ডোর, এবং এটা উডেন ফ্রেমের স্লাইডিং ডোর। তো এটা সরালো, সে সরানোর পর দেখলো যে বারান্দায় এসেই সে একটা মানে আবহাওয়ার তারতম্য বুঝতে পারলো, যে ভেতরে তো বেশ গরম ছিল, এখানে বেশ ঠান্ডা, এবং রাতের শব্দ শোনা যাচ্ছে, মানে একেবারে অন্যরকম, রাতে যেরকম পোকামাকড় ডাকে সেরকম শব্দ। তো সে তাকালো বারান্দা দিয়ে, তাকায় দেখতেছে নিচের অংশটা বেশ রুক্ষ, মানে এরকম মানে ঠান্ডা পড়ে অন্যরকম হয়ে গেছে মাটি, এবং সামনে গিয়ে ওই যে গাছপালাগুলোর মধ্যে পাতা নাই, সব এরকম নেড়া গাছ। তার থেকে বেশ খানিকটা দূরে, মানে যেখানে সে দাঁড়াইছে তার থেকে বেশ খানিকটা দূরে একটা নেড়া গাছ, বেশ উঁচু, এটা ডালপালা মেলে দাঁড়ায় গেছে, কেমন জানি একটা অন্যরকম লাগতেছে। যাক, নাদিম কিছুক্ষণ দাঁড়ায় থাকলো, তার কাছে খুব একটা ভালো ফিল হচ্ছে না এখানে দাঁড়ায় থেকে, এবং হঠাৎ তার চোখ পড়লো হাতের ডান দিকে গিয়ে দেখলো যে এইখান থেকে ওই পেভড রাস্তাটা সোজা গিয়ে দূরে যেখানে গেছে, ওই জায়গায় মনে হচ্ছে এই ম্যানশনের বা এখানে যারা থাকে বা যারা থাকতো বা যাদের এটা প্রপার্টি, তাদের মনে হয় পার্সোনাল গ্রেভইয়ার্ড বা ওখানে দেখলো যে অনেক ক্রিপ্টের বেশ অংশ দেখা যাচ্ছে, এবং অনেকটা কুয়াশায় ছেয়ে গেছে জায়গাটা। তো নাদিম এটা দেখলো, দেখে সে চলে আসলো, এসে সে আবার সেই ফ্রেম টেনে দিল, পর্দা টেনে দিল, দিয়ে সে বসলো। কিছুক্ষণ পরেই দেখলো যে তাকে ডিনারের কথা বলা হয়েছে, যে তার ওখানে বেল বেজে উঠলো রুম সার্ভিসে। তো সে জিজ্ঞেস করলো, তো বললো যে স্যার, ডিনার ইজ সার্ভড। তো সে চলে গেল, সেখানে গিয়ে দেখলো যে আলিশান ডিনার টেবিল, খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে উঠে আসলো আবার রুমে।
রুমে এসে ঢুকছে রাতের বেলা, এখন ঘুমানোর পালা, বেশ টায়ার্ড, সারাদিন অনেক কাজকর্ম করছে, ঘুম আসতেছে। বিছানায় চলে গেল, সে বিছানার পাশে যে তার বেড ল্যাম্পটা আছে ওইটাকে জ্বালিয়ে দিল, রুমের বাতি বন্ধ করে দিল। বেশ আরামদায়ক বিছানা, ওয়াটার বেড, ঘুম চলে আসতেছে একদম, চোখে ওয়াটার বেডে মানে শুয়ে বেশ আরাম লাগতেছে। তো যাই হোক, বেশ ঘুম চলে আসে, তার চোখ একদম ভারী হয়ে গেছে। মানে যখন সে শুধু ঘুমায় যাবে এরকম, মানে আধো ঘুম আধো জাগরণে আছে, এই সময় হঠাৎ করে তার ওই যে বেড ল্যাম্পটা টাচ করে নিভে গেল। এখানে কি ব্যাপার, সে বলে এটা কি, মানে কোনো মানে ব্যাপার আছে এখানে, অ্যালার্ম বা কিছু যে আমি ঘুমায় যাবো এটা বন্ধ হয়ে যাবে? তো সে মানে তখন এই লাইট বন্ধ হয়ে যাওয়াতে তার কয়েক সেকেন্ড একটু সময় লাগছে ঘরের মধ্যে আলো আধারিটা বুঝতে। তো কয়েক সেকেন্ডের মধ্যে মানে একটুখানি আলো আধারি বোঝা গেল, কারণ হচ্ছে ওই যে কার্টেনটা তো কাপড়ের, সেটার ওই পাশ থেকে আলো এসে হালকা ঢুকতেছে, এটাতে আলো আধারিটা সে বুঝতে পারলো। তো সে হাত দিয়ে চেষ্টা করলো বেড ল্যাম্পটা হাত দিয়ে অন করতে, তো হাতে গিয়ে দেখলো যে না, মানে কোনো লাভ হচ্ছে না, মানে সুইচটা অন অফ করলো, টিক 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 টিক, না কোনো কাজ হচ্ছে না। তো এখন ঘুমে কিন্তু সে তলায় গেছে, মনে হচ্ছে ঘুমায় যাই। তো যাই হোক, সে শুয়ে পড়লো, চিন্তা করলো যাক এখানে কোনো কারণে হয়তো ইলেকট্রিক্যাল কোনো সমস্যা হয়েছে, যদিও হওয়ার কথা না, ওয়েল ইকুইপড একটা বিল্ডিং। তো সে ঘুমায় যাওয়ার চেষ্টা করলো। তো যখন সে মোটামুটি একটা মানে ঘুমের অবস্থায় চলে আসছে, চোখ বন্ধ হয়ে আসছে, হঠাৎ তার কাছে কেন জানি মনে হলো যে তার বিছানায় কেউ একজন শুয়ে আছে তার পাশে। তো নাদিম এই ফিলটা পাওয়ার সাথে সাথে এক লাফ দিয়ে উঠে বসছে, সে বিছানায় লাফ দিয়ে উঠে বসে তার কাছে মনে হচ্ছে যে সে তো শুইছে, মানে এত বড় কিং সাইজ বিছানা, তো সে এই পাশে শুইছে। মোটামুটি নাদিম মানে ওই পাশে শুইতো না, মানে এত বড় বিছানায় কিভাবে শুবে সে, পুরোটা হাত পা ছড়া, এক পাশে এমন কাত হয়ে শুয়েছিল। হঠাৎ করে তার মনে হলো যে তার পাশের অংশটা আরো ডিপ অন্ধকার, এবং সেখানে মনে হলো জমাট বাড়া অন্ধকার, আরো কেউ একজন শুয়ে আছে, এবং মনে হচ্ছে মানুষের মতোই একটা মানে ফিগার মনে হচ্ছে। তো নাদিম কিন্তু ভয়ে একদম তার শরীরের সব রোম দাঁড়ায় গেছে, এবং সে ভয়ে কথা বলতে পারতেছে না, সে কি করবে বুঝতে পারতেছে না। বিছানায় উঠে বসছে ঠিকই, কিন্তু নড়ার ক্ষমতা হারায় ফেলছে। এবং তার কাছে পুরো মনে হচ্ছে যে মানুষ যেমন অস্তিত্ব বুঝতে পারে, মানুষের কোথাও যদি আরেকটা মানে অস্তিত্ব থাকে মানুষ কিন্তু বুঝতে পারে, তার মনে হচ্ছে এরকম। এই সময় সে মানে ভয়ঙ্কর ভাবে কুকুরের ডাক শুনলো, মানে গভীর রাতে কুকুর যেরকম কান্না করে ডাকে সেরকম, এবং সেই যে তার যে জানলা পেছনে ওই যে পর্দার ওই পাশ থেকে আসতেছে ডাকটা, এবং আসতেছে, এবং সে স্পষ্ট দেখলো যে তার যে ওই বিছানার উপর থেকে মনে হলো অন্ধকার যে শেডটা ওটা নেমে গেল, নেমে আস্তে করে এই অন্ধকারের মধ্যে দিয়ে চলে যাচ্ছে সেই যে কার্টেনের ওদিকে। এবং তার কাছে মনে হলো যে মানে অন্ধকার একটা শেপ, অ্যাজ ইফ মাথার মধ্যে যদি কাউকে কাপড় পরায় দেওয়া হয়, ওই অনেক সময় বলা হয় যে বাচ্চাদের গোস্ট বলা হয়, যেটা মানে কাপড় দিয়ে দেওয়া হয় মাথার উপর থেকে, পুরো ঝুলে থেকে, আর কিছু না, এরকম মনে হলো কিছু একটা অন্ধকারের মধ্যে, আরো ডিপ অন্ধকার, ওই জানলার উপাস দিয়ে বের হয়ে গেল। এখন সে বুঝতেছে এই রুমে আর এনার্জি নাই, বা কেউ নাই, কারো উপস্থিতি নাই। তো নাদিম কিন্তু বেশ ভয় পেয়েছে, সে মানে ভয়ে কাঁপতে কাঁপতে বিছানায় উঠে বসছে, তখনও কিন্তু ইলেকট্রিসিটি আসে নাই, মানে তার লাইটটা জ্বলে নেই এখানে। তো নাদিম আস্তে আস্তে হেঁটে গেল, মানে তার মনের মধ্যে একটা কিউরিয়াসিটিও আছে যে ওই বারান্দার ঘটনাটা কি, বা এই রুমের ঘটনা কি। সে জানে, সে যেহেতু ইংল্যান্ডের এই অঞ্চলে থাকে, এই সব জায়গায় অনেক রকমের এই ভৌতিক ব্যাপার স্যাপার বা ভৌতিক ঘটনা প্রচলিত আছে। সে তো ওখান থেকে ছোটকাল থেকে বড় হয়েছে, অনেক কিছু সে শুনছে, এবং সে এই নর্থ ওয়েস্টের ঘটনা অনেক জানতো, যে এখানে এরকম এরকম মানে অনেক রকম ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, মানুষ সুপার ন্যাচারাল জিনিসপত্র অনেক বিশ্বাস করে। তো যাই হোক, নাদিম এটা জানা সত্ত্বেও তার মধ্যে কেমন একটা কিউরিয়াসিটি হয়েছে, সে হেঁটে হেঁটে গেছে তার ওই কার্টেনের দিকে, কেন আলো তো নাই, টিপ অন্ধকার, আবার ভয়ও পাচ্ছে, মনে হইতেছে মানে তার কাছে মনে হচ্ছে যে ওই কার্টেনের ওই পাশ থেকে ওই এনার্জিটা আবার যদি চলে আসে। তো সে ওই কার্টেনের সুইচ চাপ দিল, দেখলো যে নড়তেছে না, সেই কার্টেন নড়ে না। তো সুতা ধরে সে টানলো জোরে জোরে, এবং সে শব্দ পাচ্ছে ওখানকার মোটরের, যেটা ঘুরতেছে জোরে জোরে ঘুরতেছে, মানে টেনে টেনে সে যে করছে, মানে জোর করে ঘুরাচ্ছে, সে পর্দাটা একটু 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 করে সরতেছে। তো সরে বেশ খানিকটা ফাঁক হয়েছে, সে এখানে দেখতে পাচ্ছে যে কাঠের যে স্লাইডিং ডোরটা কাঠের ফ্রেমের, ওইটার উপর থেকে চাঁদের আলো এসে পড়ছে, তার এখানে বেশ খানিকটা আলোকিত হয়ে গেছে। তো এই আলো দেখার পর নাদিমের ভয় একটু কমছে। তো সে আস্তে করে এখান থেকে যেই ফ্রেমের হুকটা নামাই দিয়ে, লকটা আর কি টাস করে নামায়, সে ফ্রেমটা সরাইছে। ফ্রেমটা সরানোর পর মানে বেশ একটা তমগা ঠান্ডা হাওয়া ঢুকলো পুরো ভিতরে, মানে সে জমে গেল একবারে, কারণ রুমের হিটিংটা কিন্তু কাজ করতেছে না তার এখানে, রুমটা এমনি ঠান্ডা। নাদিম মানে হাত করে ফেলে কেঁপে উঠলো, সে কেঁপে উঠে সে বারান্দার মধ্যে তাকালো আর কি, বারান্দার মধ্যে একটা পা রেখে শুধু বাইরে তাকালো। তাকায় সে দেখতেছে ওই যে ন্যাড়া গাছটা, ওই ন্যাড়া গাছের নিচে
একটা কুকুরটা কালো রঙের এবং বেশ বড় হবে। সে দেখতেছে পুরো ম্যানশনটা অন্ধকার, এখানে কিন্তু আলো নাই, পুরো ম্যানশনটা অন্ধকার হয়ে আছে যেখানে সে আছে, এবং সেইখানে একটা কুকুরটাকে কালো রঙের, যাদের আলোতে বোঝা যাচ্ছে কালো, মানে চকচক করতেছে গায়ের রংটা, এবং চোখ দুটা মনে হচ্ছে ধকধক করে জ্বলতেছে। এটা মনে হলো নাদিমের দিকেই তাকায় আছে, এবং এটা ডেকে উঠলো, ঠিক মানে কান্না করে যেরকম উঠে রাত্রেবেলা কুকুর যেভাবে কাঁদে সেইভাবে কাঁদতেছে, মানে ওইভাবে ডাকলো একটা। তো নাদিম প্রচন্ড ভয় পেয়ে সে আস্তে করে এক পা পিছনে এসে বা দরজাটা লাগায় সে মানে লকটা উঠাই দিছে, দিয়ে পর্দা যতটুকু টানছিল আরেকটু টানার চেষ্টা করলো, দেখো বেশি ঘুরতেছে না, একটু ফাঁক রয়ে গেছে। সে দৌড় দিয়ে এসে বিছানার মধ্যে লাফ দিয়ে উঠে সে প্রথমে তওবা পড়ে সে একটা সূরা পড়ার সাথে সাথে মনে হলো মানে কয়েকবার কেঁপে উঠে লাইটটা জ্বলে উঠলো রুমের, মানে অ্যাজ ইফ কোনো কিছু গলা চেপে রাখছিল ইলেকট্রিসিটির ওখানে, সেটা ছেড়ে দিল এরকম। রুমের মধ্যে তার ওই যে বেড সাইড যে ল্যাম্প ছিল সেটা জ্বলে উঠছে, এবং মানে অবাক হয়ে গেল সে যে ঘটনার কি ঘটলো। তো সে তাড়াতাড়ি নাদিম এই যে দোয়া দরুদ তো পড়তো, সে মুসলমানের ছেলে, তো দোয়া দরুদ সে পড়া শুরু করলো। আস্তে আস্তে পড়তে সে আবার গেল সেই কার্টেনের কাছে, কার্টেনটাকে ভালো মতন টানলো, সে দেখলো সুইচ কাজ করতেছে, কার্টেন আসছে, সে আস্তে করে বিছানায় শুয়ে দোয়া পড়তেই থাকলো, এবং সে এক পাশে চেপে থাকলো, একদম ওদিকে গেলই না যে পাশে দেখছিল কালো একটা কিছু। যাই হোক, এইভাবে করে সে কোনো মতে রাতটা পার করছে, মানে সে ঘুমই আসে নাই। সে ভোরের দিকে যখন ভোর হয়েছে সে দেখতেছে ঘড়িতে কয়টা বাজে, সে দেখলো যে এখন মনে হয় সম্ভবত, কারণ নাদিম আবার খুব প্র্যাকটিসিং ছিল না, তো যখন সে বুঝতে পারলো তার আন্দাজে যে এখন ফজরের সময় হয়ে গেছে, সে উঠে গেল ওইখানকার রেস্টরুমে গেল, যে সে বাথটাবে গিয়ে অজু করলো। বাথটাবে অজু করে এসে সে বুঝলো যে তার আন্দাজ আছে যে এখানে এইদিকে কেবলা হবে, বসে ওখানে সে নামাজ পড়লো। নামাজ পড়ার পর সে তাড়াতাড়ি রেডি হয়ে সে ওখান থেকে বের হয়ে যে ওই বললো যে আমি চলে যাব, আমাকে বলো যে এখানকে নিয়ারেস্ট স্টেশনে নামাই দিয়ে আসতে। তো ওই যে সার্ভিস ছিল, রুম সার্ভিস, সে বাটলারের কাছে নিল, বাটলার কথা বলে তাকে ব্যবস্থা করলো যাওয়ার জন্য। তো নাদিমকে দেখে বলতেছে যে তোমাকে দেখে খুব অ্যাংশাস মনে হইতেছে, যে বাটলার বিদায় দিচ্ছে তাকে বলতেছে যে মনে হচ্ছে খুব অ্যাংশাস মনে হচ্ছে, কি ব্যাপার? তো বললেন যে না, মানে একটু আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স হয়েছে তোমাদের এখানে, রাতের বেলা বিদ্যুৎ চলে গেছিল, সো দ্যাট ওয়াজ স্কেরি। তো সেই লোকটা বলতেছে যে মানে একটু হাসলো, এসে বলে যে এটা হয় মাঝে মাঝে আমাদের এখানে কোনো একটা সমস্যা হয়, বিদ্যুতে কি যে সমস্যা এটা আমরা বুঝি না। তাই বলে সে বাটলার হাসতেছে অ্যাজ ইফ ইটস এ জোক, মানে এরকম জোক কিন্তু কেউ করে না, মানে এরকম একটা ওয়েল ইকুইপড একটা ম্যানশনের মধ্যে এভাবে ইলেকট্রিসিটি চলে যাবে, এটা কিন্তু যাওয়ারই কথা না। যাই হোক, নাদিম তাদের গাড়ি চলে আসে এবং গাড়ি তাকে নিয়ে যে স্টেশন নামায় দেয়, এবং সেখান থেকে সে ব্যাক করে চলে আসে তার শহরে। তো আসার পরে এরকম অনেকদিন চলে গেছে, সে তার তো কাজকর্ম যা বুঝাই দিছে, যা যা কাজ করছিল এখান থেকে যতটুকু কমিউনিকেশনের মাধ্যমে সম্ভব তার ওই কাজ হয়ে গেছে ওইখানে। তো এরপরে অনেকদিন চলে গেছে, নাদিমদের ল ফার্মে তাদের এক এরকম সিনিয়র কলিগ, নাম হচ্ছে রবার্ট হলিন। যাই হোক, রবার্ট হলিনের নামটা সে বলছে অসুবিধা নেই বললে। যাই হোক, রবার্ট হলিনের সাথে সে গল্প করতেছিল যে এই বিভিন্ন প্রজেক্ট নিয়ে এই সেই হ্যান ত্যান কোথায় কি গেছে, তো যার মধ্যে সিলি অনেক গল্প চলে আসে। তো বলতেছে যে তুমি কোন প্রজেক্টটা তোমার এরকম হয়েছে, তো বলতেছে যে আমি এরকম গেছিলাম অমুক জায়গায়, এই জায়গায় যে ভাই আমার একটা স্কেরি এক্সপিরিয়েন্স হয়েছে। তখন রবার্ট বলে, রিয়েলি তুমিও ফিল করছো এটা? বলে তুমি তো আমার এক্সপিরিয়েন্স শুনলে ভয়ই হয়ে যাবে, কি হয়েছিল তোমার? তো তখন নাদিম তারটা বলে যে সে কি দেখছে, কি হয়েছে এই। তো তখন রবার্ট বলে যে আমার সাথে কি হয়েছিল শুনো, আমি ওখানে গেছিলাম কাজে, এর আগে কাজে গেছিলাম, তো আমাকে এরকম থাকতে দেয় ওখানে, ওই মেনশনেই থাকতে দেয়, এবং ইটস এ ভেরি নাইস মেনশন, অন্যরকম ইকুইপড অ্যান্ড স্টাফ। তো আমার অভ্যাস ছিল যে আমি রাতের বেলা একটু মানে দৌড়াতে বেরোতাম, মানে একটু জগ করতাম, তো আমি ওরকম বের হই রাতের বেলা। তো আমার ওখানে মানে এই ইসের ড্রেস ছিল না, দৌড়ানোর ড্রেস ছিল না, তো আমি আমার নর্মাল ড্রেস পরে বের হয়ে চিন্তা করলাম যে অ্যাটলিস্ট একটু হেঁটে জায়গাটা দেখি, বেশ ভালোই লাগছিল, বড় মেনশনের জায়গা। তো আমি যখন বেরোতে যাব, ওদের কাউন্টারে যে সার্ভিস পার্সন আছে সে আমাকে বললো যে বেশি দূর যেন না। আমি বললাম বেশি দূর বলতে কত দূর বোঝাচ্ছেন? বলে যে এইখান থেকে এই যে ওয়েস্টের দিকে যে গেছে পেভ করা রাস্তা, এটার সামনে গিয়ে কিন্তু পিচ ঢালা রাস্তা আছে ছোট, ওদিকে যেন না। আর তো বলতেছে কেন, কি সমস্যা? বলে এইখানে এই মেনশনের এই ফ্যামিলি সেমেটারি আছে, ওইখানে অনেক পুরনো, এবং ওই জায়গাটা আসলে পাশেই সেমেটারির যে পাশে যে বর্ডার দেওয়া আছে, বাউন্ডারি কিন্তু ভালো না, ওই পাশে কিন্তু বেশ ঘন জঙ্গল আছে, উডস আছে।
তো ওখান থেকে মাঝে মাঝে ফক্স চলে আসে, মানে ফক্সেস, রেড ফক্সেস এবং বড় বড় ফক্সেস আছে। সাধারণত এগুলো মানুষকে অ্যাটাক করে না, বাট মানুষ কিন্তু মানে ভয় পায় এদের দেখলে, এবং দলগতভাবে থাকে, তো এগুলোতে আসলে মানে বন্য পশু অ্যাটাক করতেও পারে কাউকে এরকম দেখলে একা। তো আপনি ওদিকে যেন না, আপনি ওই সেমিটারির কাছে না যাওয়াই ভালো, ওই পর্যন্ত যেন না, এর আগেই চলে আসবেন। তো এগুলো শুনে আমি একটু অবাক হলাম যে লোকটা আমার ফক্সের ভয় দেখাইতেছে, ওয়াইল আমি কখনো দেখি নাই যে ফক্স এরকম অ্যাটাক করছে বা সামথিং লাইক দ্যাট। তো যাই হোক, আমি বললাম ইটস ওকে বলে আমি হাঁটা দিলাম বাইরে। তো হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি, খুব ভালো লাগতেছে, মানে বেশ কুয়াশা কুয়াশা চারিপাশ থেকে ছড়ায় আসতেছে গাছগাছালির মধ্যে দিয়ে, এবং পেভিং রাস্তাটার পাশে লন করছে, যে লনগুলো খুব সুন্দর মেনটেন করছে, এর জন্য আরো ভালো লাগতেছে। যে একটু পরপর বেশ খানিকটা বড় বড় গাছ এবং সেগুলোর পাতা নাই, কিছু নাই, হালকা হালকা কুয়াশা, টেম্পারেচারটাও বেশ ঠান্ডা এবং ভালো লাগতেছে। আমি তো পরে নিছি, আমার জ্যাকেট পরে নিছি, পরে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি, এবং আমার কাছে কেন জানি মানে একটু অ্যাডভেঞ্চারাস মনে হয়েছে। আমি আসলে চাচ্ছিলামই ওই যে সেমিটারির কথা বলছে ওখানে যেতে, যেহেতু সে বলছে সামনে সেমিটারি আছে। আসলেই আমি হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম যে ওইখানে একটা সেমিটারি, এবং সেমিটারিটা আসলে কিন্তু সুন্দর। আসলে নাদিম, তুমি কি উপর থেকে যে বলছো যে সেমিটারি অংশ দেখছো, তুমি কি ওখানে মানে গেছিলা বা ভালো মতো খেয়াল করছো? তো নাদিম তখন বললো যে না, আমি তো আসলে ভালো মতো খেয়াল করিনি, বাট দেখে মনে হয়েছে যে বেশ অন্যরকম দেখতে, মানে ক্লাসিক ক্লাসিক একটা চেহারা। তো যাই হোক, রবার্ট তারপর বললো যে আমি হেঁটে হেঁটে গেলাম। তো যেতে যেতে আমি আসলেই ওইটার একদম কাছে চলে আসলাম, এবং সেমিট্রি যে গেট, গেট দেখে আমার কাছে মানে অন্যরকম লাগতেছিল, মানে ছোটবেলার ফ্যান্টাসি কাজ করতেছিল, যে বিভিন্ন রকমের স্পুকি স্টোরি পড়তাম, সেরকমই লাগতেছিল। অ্যান্ড আমি খুবই মানে মানে আনন্দ পাচ্ছিলাম দেখে, কুয়াশা ভেসে বেড়াইতেছে এরকম। আর এখন তো আসলে আমি ওরকম ভয় পাই না। তো যাই হোক, আমি কি করলাম, আমার মাথার মধ্যে একটা দুষ্টু বুদ্ধি চাপলো যে আমি সেমিট্রির ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো কি অবস্থা। একটা জায়গায় আসছি এবং এরকম অ্যাডভেঞ্চারাস জায়গা, আবার মনে মনে ফিল করতেছিলাম যে ছোটবেলার বন্ধুরা যদি থাকতো দু একজন, তাহলে আরো ভালো লাগতো। এগুলো ভাবতে ভাবতে আমি সেমিট্রির গেটের কাছে গেলাম, গিয়ে দেখলাম যে গেটটা কিন্তু অ্যাকচুয়ালি লক করা না, ওইটার মধ্যে একটা পকেট গেট আছে, পকেট গেটটা জাস্ট মানে এরকম ওখানকার যে হুড়কো লাগায় রাখছে। তো ওইটা খুলে আমি আস্তে করে ঢুকে গেলাম, গেটের মধ্যে হালকা একটা শব্দ হইলো, ক্যাচ ক্যাচ। আমি মানে পকেট গেট তো মানে এইভাবে ঢুকতে হয়েছে পা দিয়ে, উঁচু করে, পা উঁচু করে ঢুকলাম। ঢোকার পর নিজের কাছে জানি কেমন লাগা শুরু করলো। কারণ কি জানো, কারণ হচ্ছে কেমন স্যাঁতস্যাঁতে একটা আবহ এটার ভিতরে, পেভিং করা রাস্তা, আর দুই পাশে গাছের পাতা দিয়ে ছেয়ে ফেলছে এই জায়গাটা, মানে যেখানে আমি ঢুকলাম ওই জায়গাটা মনে হচ্ছে যে পাতা দিয়ে একদম ছেয়ে গেছে চারিপাশ, একটা বড় একটা শেডের মতো, একটা কাইন্ড অফ লাইক এ টানেল, পাতার টানেল। আর সামনে দেখা যাচ্ছে চাঁদের আলো পড়ছে ফাঁকা জায়গাটায়, কুয়াশা হয়ে গেছে, প্রায় আমার হাঁটু সমান কুয়াশা হবে, ওখানে চাঁদের আলো পড়ে কুয়াশাগুলো জ্বলতেছে, এবং দূরে সেই যে ক্রস এবং ক্রিপ্টগুলা একেবারে ওখানে দাঁড়ায় আছে। তো বেশ লাগলো। তো আমি হাঁটতে হাঁটতে ভিতরে চলে গেলাম। আসলে আমি কিন্তু ভৌতিক চিন্তা করতেছি না ওরকম, আমার কাছে অ্যাডভেঞ্চারাস লাগতেছে, আর ছোটবেলার সেই থ্রিল মনে পড়তেছে যে কত রকমের কিছু দেখতাম। তো এইখানে আমি একবার মানে পেছন ফিরে তাকালাম, মানে ঢোকার পরে যে দেখলাম যে দূর থেকে ম্যানশনটা দেখা যায় কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে, ম্যানশন দেখা যাচ্ছে, ম্যানশনটাকেও ভৌতিক লাগতেছে এখান থেকে, মানে মানে একেবারে অন্যরকম, মনে হয় যে থ্রিলার মুভিতে দেখলে যেরকম লাগে সেরকম। আমার উপর যেন নেশা ভর করলো। আমি চিন্তা করলাম যে আজকে এই সেমিটারিটা আমি এক্সপ্লোর করব। আমি হাঁটা শুরু করলাম, ওখানে যে পেভিং করা রাস্তা আছে ওইটা দিয়ে হাঁটতেছি, আর দেখতেছি ডানে বামে ক্রস, টুমস্টোন, আবার কতগুলো ক্রিপ্ট দেখতেছি। তো আমি চিন্তা করলাম যে অ্যাটলিস্ট ওই ক্রিপ্টগুলোর কাছে যাব, যে দেখবো কীরকম কী, মানে এখানে এই একই ফ্যামিলির ট্রি কারা আছে এখানে, আর মানে কী অবস্থা ভিতরে, মানে আমার গাটা কেমন যেন লাগতেছে, মানে বেশ ভালো লাগতো আমার কাছে এই ধরনের ব্যাপারগুলো, থ্রিলিং ব্যাপারগুলো। এরকম জায়গা তো অনেকদিন পাই নাই, ছোটোবেলায় বন্ধুদের সাথে ঘুরছি এরকম, কিন্তু আমি কিন্তু সেমিট্রিতে গেছি ছোটোবেলায় এরকম ঘুরতে। তো যাই হোক, তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতেছি কুয়াশা ছেয়ে আছে অনেকটা। তো এরকম হাঁটতে হাঁটতে বেশ খানিকটা সামনে চলে যাওয়ার পর দেখলাম যে হাতের ডান দিকে একটা গাছ, গাছের কোনো পাতা নাই, একদম মরা, মানে ওইটা হচ্ছে মরা গাছই মনে হচ্ছে। সেটা মনে হয় মোস্ট প্রবাবলি যখন মানে সিজন থাকে ওই সময় এটা মরা, পাতা টাতা একদম নাই, মানে মরে গেছে মনে হচ্ছে ডালপালা। ওইটার পাশে একটা ক্রিপ্ট, এবং ক্রিপ্টটা বেশ কেমন জানি মানে একটু অন্যরকম লাগতেছে আমার কাছে, অন্যগুলোর সাথে মিল নাই, এবং বেশ পিলারগুলা উঁচা উঁচা আর বেশ উঁচু। তা আমি চিন্তা করলাম ওইটার সামনে আগে যাই, এটা তাদের ফ্যামিলির কোনো ইম্পর্টেন্ট মানুষের হবে হয়তো। যাই হোক,
হাঁটতে হাঁটতে গেলাম, ওটার কাছে চলে আসলাম। কাছে আসার পরে জানি কেমন জানি লাগতেছিল, মনে হচ্ছে কি ক্রিপ্টটা অ্যালাইভ, এরকম মনে হচ্ছে আমার কাছে। তো আমি ওইটার পাশে গেলাম, গিয়ে দেখলাম ওই ক্রিপ্টে ঢোকার যে দরজাটা, সেটা কিন্তু মানে কোনো মানে না, মানে সলিড কোনো ডোর না, এটা হচ্ছে একটা লোহার দিয়ে মানে যে দিয়ে বানানো আর কি, গ্রিলের মতো দিয়ে তৈরি করা একটা দরজা, এবং এই দরজার মধ্যে শুধু একটা হুড়কো লাগানো, আর কিছু না। তো কেমন যেন একটা ভয় লাগলো, আমার সারা শরীরের মধ্যে একটা একটা মানে একটা শিহরণ নেমে গেল। কিন্তু তারপরও চিন্তা করতেছি আমি ভিতরে দেখব। এখন আমার কাছে কিন্তু কোনো আলো নাই যে আমি দেখবো। হ্যাঁ, আমার কাছে একটা লাইটার আছে, লাইটার জ্বালাইতে পারি আমি। তো এই চিন্তা করে আমি আস্তে করে ওটা হুড়কোটা সরাই আমি দরজাটা খুললাম, জাস্ট দেখার ইচ্ছা, মানে ওই যে মনের মধ্যে ছোটবেলার মতো টিনেজ বয়সের মতো একটা নেশা জেগে উঠছে ওরকম। তো হাঁটতে হাঁটতে আমি ভিতরে ঢুকে গেলাম। অন্ধকার, জমাট বাঁধা কেমন জানি একটা পরিবেশ ভিতরে। এটা আসলে তুমি জানো, যদি এরকম ঢুকে থাকো কখনো নাদিম, তাহলে তুমি বুঝবা যে এটা কেমন লাগে। তো নাদিম তো শুনতেছে মানে চুপচাপ, সে মানে মন্ত্রমুগ্ধের মতো শুনতেছে ঘটনা। তো রবার্ট বলতেছে যে এরকম জমাট বাঁধা একটা পরিবেশ ভিতরে এবং অন্ধকার, সামনে বুঝতে পারতেছি যে ওখানে একটা এরকম বড় একটা ক্যাসকেটের মতো রাখা, মানে কংক্রিটের ক্যাসকেট বা পাথরের তৈরি করা। তো আমি আমার পকেট থেকে হাতায় আমার জিপো লাইটার বের করলাম, করে এটা জ্বালালাম। মানে প্রথমবার কিন্তু জ্বললো না জিপো, এটা খুব অবাক কাণ্ড, এরকম জ্বলে না, মানে এরকম হয় না সাধারণত, জ্বলে উঠে কিন্তু প্রত্যেকবারই। এবার প্রথমবার জ্বললো না, দ্বিতীয়বার যখন করলাম জ্বলে উঠলো। জ্বলে উঠে মধ্যে দেখতেছি যে পাশের দেয়ালগুলা একেবারেই অন্যরকম, মানে কেমন জানি মানে ফ্লোরাল যে প্রেজেন্টেশনটা দিছে সেটা খুব স্বাভাবিক ফ্লোরাল প্রেজেন্টেশন না, এবং এইটা মনে হয় না যে আমাদের দেশের প্রচলিত কোনো প্রেজেন্টেশন, এটা একটু ডিফারেন্ট মনে হইতেছে। এবং এক পাশে দেখলাম, মানে এই দেয়ালের এক পাশে কিছু মানে আঁকা, মানে ছবি আঁকা, অনেকটা যেমন হাইরোগ্লিফিক্স থাকে মিশরে সেরকম, কিন্তু পাথরের উপর খোদাই করে করে ছবি আঁকা, এবং ছবির ক্যারেক্টারগুলা আসলে আমাদের এখানকার মানুষের সাথে মিল লাগে না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে ইস্টার্ন এই ছবিগুলা। তো যাই হোক, আমি ওই ক্যাসকেটের উপর দিকটা তাকাইলাম, ক্যাসকেটের যে ইটা কংক্রিটের করা, খুব অবাক হয়ে গেলাম যে মানে যেই মুখটা আঁকা আছে এটা দেখেও মনে হচ্ছে একটা নারীর মুখ খোদাই করে দেয়া, মানে একদম খুব সুন্দর করে করছে যে করছে কাজটা। অ্যাকচুয়ালি শুধু মুখ না, মানে নারীটাকেই খোদাই করে মানে বানানো ওইটা পাথরের উপরে, মনে হচ্ছে মানে খুব আর্টিস্টিক ভাবে যে এই নারীটা এই ক্যাসকেটের ভেতরে বা সার্কোফাগাসের ভেতরে সে ঢুকে যাচ্ছে বা শুয়ে আছে অর্ধেক ভেতরে, আর অর্ধেকটা তার ভেসে উঠছে এই এই লিডের উপরে এরকম। এবং ডার্ক স্টোন দিয়ে করা, ডার্ক স্টোন মানে, এবং এই যে নারীর যে আঁকা হয়েছে এখানে, এনগ্রেভ করা হয়েছে, এটা কিন্তু মনে হচ্ছে না আমাদের ওয়েস্টার্ন কোনো নারী, ইস্টার্ন কোনো নারী, এবং তার যে ড্রেসের অংশ আঁকা সেগুলো মনে হচ্ছে ইস্টার্ন ড্রেস। তো যাই হোক, এর মাঝে আমার লাইটার গরম হয়ে গেছে, হাতে ছেঁকা লাগাতে আমি তাড়াতাড়ি লাইটার অফ করে দিলাম, এবং দেখলাম গরম হয়ে গেছে আমার লাইটার, আমি এটা পকেটে রাখতে পারবো না, এখন হাতে নিয়ে যেতে হবে। তো আমি চিন্তা করলাম থাক, মানে গাটা কেমন শিরশির করতেছে, কেমন যেন ভয় ভয় লাগতেছে এখানে, মানে এখানে থাকা ঠিক না, আমি চলে যাই। তো আমি ওখান থেকে বেরোইতে গেলাম, হেঁটে সামনে বেরোতে গেছি ওই যে দরজাটা দিয়ে। ওইখানে আমার কাছে মনে হলো যে কে জানি মানে হাঁটা চলা করতেছে, মানে হেঁটে ওদিক দিয়ে গেল ওই পাশ থেকে। তো আমার কাছে বেশ ভয় লাগলো যে রাতের বেলা কে এখানে হেঁটে গেল। মানে এই জিনিসটা কিন্তু আসলে যতই আমরা থ্রিল ফিল করি বা যাই ফিল করি, এরকম নির্জন একটা পুরনো সেমিটারিতে মানে কেউ হাঁটতে থাকলে রাতের বেলা সেখানে যদি মনে হয় কেউ আরেকজন আছে, তা কিন্তু ভয়ই লাগবে। তো আমি তাড়াতাড়ি মানে ওইখান থেকে মানে কোনো মতে ওই গেটটাকে টেনে দিয়ে ওখানে জাস্ট হুড়কোটা আবার দিয়ে হেঁটে বের হয়ে গেলাম। আমার এখন শীত লাগা শুরু করছে, কাঁপুনি লাগতেছে কেমন জানি। আমি তাড়াতাড়ি আমার জ্যাকেটটাকে আরো সামনে টেনে নিয়ে হেঁটে চিন্তা করতেছি এখন বেরিয়ে যাবো, আমার আর দরকার নাই বেশি থাকার। তো হঠাৎ করে আমি পেছনে মনে হলো একটা শব্দ পেলাম, শব্দটা অনেকটা পাথরের মধ্যে যদি কেউ কিছু ঘষে নেয় এরকম। আমি ফট করে তাকাইছি, মানে অটোমেটিকলি আমার চোখ গেছে। আমি তাকাই দেখতেছি ওইখানে একটা মহিলার অবয়ব, এবং মহিলা বুঝতে পারতেছি কারণ হচ্ছে যে নারীদের যেরকম হয় সেরকমই, মানে নারীদের একটা মানে অবয়ব যেরকম হয় সেরকম, কিন্তু সে মনে হচ্ছে একটা কাপড় দিয়ে ঢাকা, মানে অনেকটা ওই যে আরব দেশে বা ইস্টার্ন কান্ট্রিতে যেমন রোব পরে মহিলারা ওরকম করা, এবং মাথার মধ্যে মনে বড় একটা ঘোমটা টানা, এবং সে হেঁটে হেঁটে আসতেছে, এবং তার হাতটা এরকম বাড়ায় যে এখানে অন্য একটা ইসের উপরে মানে টুমস্টোন উপর হাত দিছে, তার হাতের ঘষাতে হয়তো তার নখের সাথে পাথরের ঘষাতে এই শব্দটা হয়েছে, কারণ অনেক বেশি নিস্তব্ধ জায়গাটা, শুধু পোকার কিছু শব্দ আছে, এবং সেটা হেঁটে আমার দিকে আসতেছে।
আমার আর তখন কোনো মানে একদমই সাহস ছিল না নাদিম। আমি ছেড়ে দৌড় দিছি ওখান থেকে, এবং মানে শুধু আমার জুতার শব্দ হইতেছে মাটিতে, মানে ঠাক 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 করে পড়তেছে জুতার শব্দ। আমি দৌড় দিয়ে বেরোচ্ছি, আর আমি হঠাৎ করে পিছন ফিরে তাকায় দেখতেছি কেউ আছে কিনা। দেখলাম যে না, কেউ নাই। তা আমি একেবারে সেই ইসে চলে আসলাম, মানে সেমিটারিজে ঢোকার যে রাস্তা রয়েছে বললাম গাছের পাতা দিয়ে ঢাকা, ওখানে চলে আসলাম। তো ওখানে এসে আমি মানে চিন্তা করতেছি যে মানে একবার পিছন ফিরে তাকাই কেউ আসতেছে কিনা। তো পিছন ফিরে তাকালাম, তখন দেখলাম একটা কালো কুচকুচে কুকুর দাঁড়ায় আছে, এবং কুকুরটা বেশ বড়, মানে স্বাভাবিক সাইজের না। এখন আমি জানি আমাদের এখানে মানে আমাদের এই অঞ্চলটাতে কিন্তু ওয়াইল্ড ডগ নাই, মানে এই ফরেস্ট এলাকাতে বা এই উডসের মধ্যে ওয়াইল্ড কোনো ডগ নাই। এই কুকুর কার? এটা কি এখানকার মানে গার্ড দেয় এরকম কোনো কুকুর? এরকম যদি হয় তাহলে তারা বলবে কুকুর আছে, সেটা তো বলে নাই। এবং দেখলাম কুকুরটা বেশ ফেরোসাস ভাবে মুখ হা করলো এবং গড়গড় করে শব্দ বের করলো মুখ থেকে। ও যে হা করছে ওর দাঁত দেখতে পাচ্ছি আমি। আমি আসলে আর কোনো চিন্তা না করে আবার একটা ছুট লাগালাম ওখান থেকে খুব ফাস্ট। মানে আমার তখন কথা হলো যে এখানে পালাতে হবে, কারণ ওই কুকুর কিন্তু দৌড়ায় ধরতে পারলে আমি শেষ। আমি উড়ে এসে ওই দরজার উপর পড়লাম, ওদের যে মূল যে এটার যে দরজাটা, মানে ট্রাং করে শব্দ হইলো আমার এখানে আমার ধরার দরজা কোনো মতে খুলে ওই পাশে এসে আমি তাড়াতাড়ি করে আবার হুড়কোটা মারলাম। এখানে হুড়কো মেরে আমি তাকায় দেখতেছি ভেতর দিকে কিচ্ছু নাই, কুকুরটাকে দেখছি কুকুরটা নাই। তা আমি তারপরও থামলাম না, আমি দৌড়ানো শুরু করলাম। তো দৌড়ায় যাচ্ছি। আমি যখন নাকি ওই মেনশনের কাছে চলে আসছি তখন মনের মধ্যে একটা সাহস ফিরল, মনে হলো যে কোনো একটা মানে বিপদ থেকে বেঁচে আসছি। তো আমি তো একদম এত মানে দৌড়াইছি যে আমি ঘেমে নিয়ে গেছি। তো আমি এসে ওখানে দেখলাম যে ওখানে যে সার্ভিস পার্সন আছে দাঁড়ায় আছে, আমার দিকে তাকায় আছে একদম। তো সে আমার দেখে বললো যে হোয়াট হ্যাপেন্ড টু ইউ, মানে এখানে তুমি দৌড়ায় কোত্থেকে আসতেছো? তাই আমি বললাম যে আমি রাস্তার মধ্যে যে একটা কুকুরের এই দেখা পাইছে, কুকুর আমাকে এখানে ধাওয়া করছিল। সে বলছে, লোকটা মানে চোখ টোক একদম অন্যরকম হয়ে গেছে, বলছে কুকুর দেখছো, কুকুর ধাওয়া দিছে। স্যার তুমি কত দূর গেছিলে এখান থেকে? তাই আমি বললাম যে আমি হাঁটতে হাঁটতে সেমিটারি। তখন বলতেছে তোমাকে কি কেউ বলে না এখন না যেতে? তো বলে হ্যাঁ, তোমার আগে একজন ছিল, সে বলছে আমাকে দূরে যেতে না, বাট তোমার কথা শুনতে তো আমি ওইভাবে বাউন্ড না। এইখানে তো আমাকে ওইরকম ভাবে কেউ গার্ড করে রাখতেছে না, আমি এখানে গেস্ট হিসেবে আসছি কাজের। তো বলছে না স্যার, এখানকার কিছু ম্যানার আছে, সেগুলো মেনটেন করতে হয়। দেখ আমি তখন তাকে বলছি যে ইউ ডোন্ট টিচ মি ম্যানার। এই বলে আমি হেঁটে চলে গেছি, সোজা চলে গেলাম আমার রুমে। তো যেই রুমটা আমাকে দেওয়া হয়েছিল সেই রুমটাতে আমি ঢুকলাম, ঢুকে তাড়াতাড়ি আমার মতো মানে চেঞ্জ করে আমি শাওয়ার নিয়ে নিলাম তাড়াতাড়ি, কারণ আমার একদম মানে অন্যরকম লাগতেছিল। তো যাই হোক, শাওয়ার টাওয়ার নিয়ে আমি আসছি, এসে রুমের মধ্যে আমি চিন্তা করলাম যে না, এই জায়গাটা সুবিধার না। আমি ওই রুমের মানে তুমি যেরকম একটা রুমে ছিল বারান্দাওয়ালা, এই রুমেরও কিন্তু বারান্দা আছে, বাট এই রুমের বারান্দাটা কিন্তু এই পাশে, তুমি তো হয়তো ওই সামনের দিকে ছিলে, এইখানে আমাকে ওই পাশে ছিল, ওই জায়গাটা আরও ডার্ক অন্যরকম। তো আমি ওই বারান্দার ওখানে জাস্ট ওই কার্টেন সরা একবার দেখতেছি যে ওইখানকার গাছপালাগুলো একদম ন্যাড়া এবং অন্যরকম, মানে ভয় লাগে দেখলে। আমি তাড়াতাড়ি মানে আমার একটা ভয় কাজ করতেছে ওই বাসা সম্বন্ধে। তো আমি তাড়াতাড়ি পর্দা আবার টেনে শুয়ে পড়লাম, আমার ওই বেড সাইড ল্যাম্প নিভাইলাম না, আমি ঘুমাই গেছি। আমি হঠাৎ করে গড় শব্দে আমার ঘুম ভাঙছে, মনে হচ্ছে গড় করে কেউ মানে শব্দ করতেছে। আমি ফট করে উঠে দেখছি যে আমার বিছানার পায়ের কাছে একটা কুকুর বসা, বুঝতে পারতেছি আমি বেড সাইডের ল্যাম্প নিভানো, কুকুর বসা, যে ওটা চোখের আলোতেই বুঝতে পারতেছি যে এটা একটা কুকুর। এবং সে যেভাবে গড় করতেছে, মানে মানে তোমার কলিজা একদম উড়ে যাবে এরকম, ওখানে গড় করতেছে। আর তার পেছনে আমি শব্দ পেলাম, কেউ একজন কিছু বলতেছে ফিস করে, এবং তাকায় দেখলাম যে একটা মহিলার অবয়ব হবে, সেটা ওই কাউচ ছিল যে কাউচের কাছে দাঁড়ানো, এবং রুমের মধ্যে যে হালকা আলো আধারি, ওই যে কার্টেনের ফাঁক যাচ্ছে, কার্টেন যখন আমি খুলছিলাম কার্টেনে হালকা ফাঁক রয়ে গেছে, ওখান থেকে আর একটু চাঁদের আলো আসতেছে। এটাতে আমি বুঝতেছি যে একটা মহিলার অবয়ব দাঁড়ায় আছে, মহিলাটা পুরো ভেইলে ঢাকা। আমি আসলে তখন হিতহিত জ্ঞান শূন্য চিৎকার করা শুরু করছি, মানে আমার মানে টু দ্য টপ অফ মাই লাংস, আমি যত জোরে পারছি মানে আমি চিৎকার করছি, মানে একদম পুরা কোনো কথা নাই, চিৎকার করতেছি। তো আমার চিৎকারের ফলে অনেকক্ষণ পরে দেখলাম যে আমার দরজার মধ্যে দুধ করে শব্দ হচ্ছে, কারণ সার্ভিস পার্সনরা আসছে। তো এসে তারা যখন নাকি দরজাটা মানে তারা খুলে ফেলবে, ওইখানে তাদের কাছে এক্সট্রা চাবি আছে। এই সময় আমি লাফ দিয়ে উঠে যে দরজাটা খুললাম অন্ধকারের মধ্যে। দরজা খোলার সাথে সাথে রুমের যে ল্যাম্প আছে জ্বলে উঠলো, আমার বেড সাইড ল্যাম্প। তারা ঢুকলো, দুইজন ঢুকে বললো যে স্যার আর ইউ অল রাইট, মানে এইভাবে চিৎকার করতেছেন কেন? তখন আমি বললাম যে আই জাস্ট স আ ডগ, এরকম একটা ডগ আমার রুমে সেরকম করছে, আর এই ব্যাপার।
তো তারা জাস্ট মুখ চাওয়াচাই করলো, আর কিছু বললো না আমাকে। তো বললো যে আপনি কি ঠিক আছেন? তো আমি বললাম যে তোমরা চেক করো এখানে কুকুর কোথায় আছে। তো ওরা দুইজনই গেল, চেক করলো, আমার বাথরুম চেক করলো, বারান্দা চেক করলো, কোথাও কোনো কুকুর তো মানে ধারে গেছে। এবং তারা বলতেছে ইউ প্রবলি হ্যাড এ নাইটমেয়ার, তারা বলতেছে যে দুঃস্বপ্ন দেখছি আমি। তো আমি মানে এটা মানে বিশ্বাস করতে পারি না, কারণ এই কুকুরটা আমি দেখে আসছি একটু আগে সিমিটারিতে, এবং এখানে ছিল কিভাবে কি। তো যাই হোক, ওরা দুইজন চেক টেক করে বললো যে স্যার এরকম করো না, তুমি থাকো, অসুবিধা নাই। আর আমাদের একজন এখানে ডিউটিতে আছে, ঘোরাফেরা করতেছে, কোনো দরকার হলে জাস্ট তোমার ইন্টারকমে এখানে কল দিও, অথবা দরজা খুলে যদি এখানে এসে মানে ইজ এনিবডি দেয়ার বললে আমরা চলে আসবো এখানে। তো যাই হোক, ওরা চলে গেল। আমি তো ভয়ে কাঁপতেছি, লাইট জ্বলতেছে রুমে, তো মানে খুব অন্যরকম একটা অবস্থা, আমার প্রচন্ড ভয় লাগতেছে। আমি চিন্তা করলাম আর ঘুমাবো না। আমি উঠে বসলাম, উঠে ওদের ওই ইন্টারকমে কল দিয়ে বললাম একটা কফি দিতে। তো একটু পরে কফি নিয়ে আসলো একজন। তো যে কফি নিয়ে আসছে সে আমাকে বলতেছে যে তুমি নাকি ভয় পাইছো। যে নিয়ে আসে তিনি একজন বয়স্ক লোক। তো তিনি বলছে তুমি নাকি ভয় পাইছো। আমি বললাম যে হ্যাঁ, এরকম এরকম ব্যাপার। তো সে তখন বললো যে আমি তোমারে বলবো যে এখানে ঘটনা কি, বাট ইউ হ্যাভ টু প্রমিস মি যে তুমি কারো কাছে বলবা না। তো আমি বললাম যে না, আমি বলবো না। তখন সে আমাকে বললো যে ঘটনাটা, যে আমাদের যে এখানকার যে মূল ওনার ছিল আগে, মানে এই ম্যানশনের যে মূল মালিক, মানে এখনকার যে মালিকের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, সে তখন ইন্ডিয়াতে গেছিল ব্যবসার কাজে। তো তিনি ওখানে তার কাজকর্ম করছিলেন। তো একদিন তিনি একটা পার্টিতে অ্যাটেন্ড করেন, তাদের ওখানে একটা পার্টি হয়, সরকারি পার্টি ছিল। তো সেই পার্টি শেষে তিনি ব্যাক করতেছেন তার রেস্ট হাউসে। তো রাতের বেলা, গভীর রাতে, তো তিনি তার ঘোড়ার গাড়িতে উঠে দেখেন যে ওখানে একটা কেওয়াজ হচ্ছে। কি কেওয়াজ? তো সেখানে তিনি তাকাইলেন, তার ঘোড়ার গাড়িকে স্লো করতে বললেন, বলে তিনি তাকায় দেখলেন যে কিছু মানুষ এরকম একটা মেয়েকে বেঁধে নিয়ে যাচ্ছে, তাদের হাতে মশাল, এবং তারা কোথাও নিয়ে যাচ্ছে তাকে। তো তিনি জিজ্ঞেস করলেন, তার যে গাড়োয়ান তাকে জিজ্ঞেস করলেন যে এরা কই নিয়ে যাচ্ছে। বলছে এটা হচ্ছে ডাইন, তাকে ধরছে, তাকে করবে, তারা মানে ক্ষতি করবে আর কি, তাকে শেষ করে দিবে। তো তখন সেই যে আমাদের পুরনো যে ছিলেন, যেই এই ফ্যামিলির যিনি ছিলেন গ্রেট গ্র্যান্ডফাদার, তিনি তখন সেখানে বলেন যে না, এটা বাধা দিতে হবে। তো তিনি তার সাথে গার্ড ছিলেন, তাদেরকে বললেন যে এদেরকে বাধা দাও। তো তারা গিয়ে ওখানে বাধা দেয়, এবং এটা নিয়ে বিশাল ওখানে সমস্যা হয়, ঝগড়াঝাটি, এটা সেটা। তো তিনি বলেন যে এটা কখনোই হতে পারে না, এটা হলে কিন্তু সমস্যা হবে, আমি এগুলা কমপ্লেন করব, আর তখন তো কলোনিয়াল শাসন, সমস্যা হবে। তো ওইখানকার মানুষজন একটু ভয় পেল তার এই শাসনতে, এবং তার সোলজাররা এখানেই করলো। তো বিশাল একটা মানে ঝামেলা করে তারা তিনি বললেন যে এই মহিলার নামে যেটা কোনো এলিগেশন থাকে সেটা তোমরা এসে যা করবা, এবং সেটা তখন ব্যবস্থা হয়, বাট একে তোমরা কোনো ক্ষতি করতে পারবা না, এইভাবে এটা সম্ভব না। তো তিনি সেই মেয়েটাকে ওখান থেকে উদ্ধার করেন। সে মেয়ে ছিল খুবই সুন্দরী। তো তিনি তাকে সাথে করে নিয়ে আসেন ওইখানে তার রেস্ট হাউসে, এবং থাকতে দেন। এবং দেখা যায় পরদিনও তিনি সেই মেয়েকে ওখানে দেখেন, এবং মেয়েটা তার সাথে কথাবার্তা বলেন খুব সাবলীলভাবে, এবং তিনি বেশ পছন্দ করেন। দেখেন যে মেয়েটা খুব চটপটে, অনেক কিছু পারে, এবং সে ইংরেজিও জানতো কিছু। তো যাই হোক, তিনি কথা বলতে বলতে মেয়েটার প্রতি তার একটা আসলে চলে আসে, ভালোবাসা চলে আসে, এবং তিনি ওই মেয়েটাকে ওখান থেকে রক্ষা করে নিয়ে আসেন, তিনি ইংল্যান্ডে নিয়ে আসেন। কিন্তু তাকে কিন্তু বলছিল ওখানকার মানুষজন, প্রায় অনেকে দেখা করে বলছিল যে আপনি কিন্তু ভালো করলেন না এই কাজটা, সে কিন্তু একটা ডাইন, এবং তাদের ভাষায় অনেকে বলতে চুড়েল, হ্যাঁ, সে সমস্যা করতো। যাই হোক, সেই যে গ্রেট গ্র্যান্ডফাদার যিনি ছিলেন তিনি নিয়ে আসেন তাকে, এবং এনে তাকে তিনি এই তার যে এখানকার যে মেনশন বা তারই ওখানে রাখেন, এবং তাকে তিনি বিয়েও করেন। তো যাই হোক, তারা এরকম চলতো, মানে খুব সুন্দরভাবেই তাদের জীবনযাপন চলতো। তো একবার তিনি এরকম ফাইন্ড আউট করেন যে এই মেয়েটা আসলেই উইচক্রাফট করে। তো উইচক্রাফট করে তিনি যখন মানে তাকে দেখেন যে এরকম উইচক্রাফট করে, তিনি তখন তাকে বলে যে তোমাকে তো আমি কিছু করবো না, তুমি চলে যাবো আমার এখান থেকে, আর থাকবা না। অ্যাকচুয়ালি তোমাকে আমি আবার ইন্ডিয়া পাঠাই দিব, কারণ তোমাকে আমার এখানে রাখা সম্ভব না, তোমার এখানে কেউ নাই, সুতরাং তোমাকে আমার এখানেও ছাড়া সম্ভব না, আর আমি তোমার এগুলো মেনে নিতে পারবো না। তুমি যদি আমার কাছে এখানে সবকিছু ক্ষমা চেয়ে বলো যে এই জিনিস আর করবো না, তাহলে তোমার সাথে আমি কথা বলতে পারি, এছাড়া আর বলবো না। তো যাই হোক, তিনি এরকম রাগারাগি করে চলে যায়। তো যাই হোক, পরদিন তিনি ওই দিন রাগ করে তিনি আরো ওই ইসের কাছেই যান না, সেই যে তার স্ত্রী বিয়ে করছিলেন যে তার কাছেই যান না। তো পরদিন তিনি দেখেন সকালবেলা থেকে তার স্ত্রীকে আর পান না তিনি। তো তিনি একটু মানে অবাক হন যে কই গেছে, এখানে তো তার কোনো যাওয়ার জায়গা নেই। তো সে জানতো যে এখানে তারা যেখানে থাকতো এই মেনশনটা না, কিন্তু এখান থেকে আরো ওয়েস্টে গেলে এই যে মালিকের মানে এই ফ্যামিলির
আরও একটা বড় মেনশন আছে। ওই মেনশনটা এখন একদম খালি থাকে, ওইটা পাহাড়ের উপরে, এবং ওইটাতে জাস্ট মেনটেন করে রাখে। ওইটা কিন্তু বেশ হন্টেড, মানুষ ভয় পায় এখানে গেলে। যাই হোক, ওই মেনশনটায় তারা থাকতো। তো সকালবেলা তিনি যখন পান না, তিনি একটু চিন্তিত হলেন কই গেছে। তো তিনি নিজের মতো বসলেন, ওখানে বসে তিনি কফি খাচ্ছেন এবং তিনি নিজের মতো চিন্তাভাবনা করতেছেন যে তার এগুলা কি হলো। মানে তিনি কিন্তু ওই মেয়েকে খুব ভালোবেসে ফেলছিলেন। এর মধ্যে তার ওখানকার দু একজন কর্মচারী ছুটে আসলো, এসে বলল যে আপনি আসেন, তাড়াতাড়ি দেখে যান। তিনি তাদের বললেন যে কি ব্যাপার, তোমরা এত ব্যতিব্যস্ত কেন, কি হয়েছে? তো তারা জাস্ট মাথা নিচে করে বলছে আপনি আসেন। তো তখন উনি বেরোলেন এখান থেকে, এবং বের হয়ে তিনি তাদের সাথে গেলেন। তো গিয়ে দেখলেন যে সেই যে পাহাড়ের একটা অংশ ছিল উঁচু, তার থেকে নিচে অংশটা বেশ নিচু। তো ওই কোণা একেবারে যে তারা নিয়ে গেল তাকে, যে দেখলেন যে উপর থেকে দেখা যাচ্ছে যে তার যে স্ত্রী, সেই যে ভারতীয় নারীকে তিনি বিয়ে করছেন, সে নিচে পড়ে আছে, এই উঁচা থেকে একদম নিচে পড়ে আছে, মানে বেশ বাজে অবস্থা। এবং তার যে কুকুর ছিল, তাদের একটা কুকুর ছিল বাসায়, সেই কুকুরটাও পড়ে আছে ওখানে। খুবই মানে আশ্চর্যজনক ব্যাপার, এই উপর থেকে কুকুরটাও পড়ছে এবং সেও পড়ছে, খুবই আশ্চর্যজনক ব্যাপার। তো তিনি ওইখানে ভেঙে পড়েন। যাই হোক, তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন অনেকদিন। তো তারপরে তিনি সেই মানে তার স্ত্রীর কবরের ব্যবস্থা করেন। তো এখানে তিনি ক্রিপ্ট করেন, এবং এখানকার যে পুরনো তাদের ফ্যামিলি সেমিটারি আছে সেইখানেই তাকে করা হয়, সমাহিত করা হয়। তো সমস্যা যেটা হয় যে ওনার এই মেনশনেও কিন্তু তারা আসতেন, প্রায় আসতেন, এটাও কিন্তু অনেক পুরনো মেনশন, এখানেও আসতেন। তো এই মেনশন বা ওই মেনশন, পুরো জায়গা প্লাস সেমিটারি বা পুরো এলাকাতে নাকি ওই যে রানীকে প্রায় দেখা যায় এবং মানুষজন ভয় পায়। হ্যাঁ, মানুষজন ভয় পায়। এরকম অনেকেই আমাদের এখানকার যারা কর্মচারী ছিল তারা দেখছে যে ওই যে তার যে সেমিটারির কাছে সে ফ্লোট করতেছে, লেভিটেট করতেছে উপরে, এবং এরকম এক নারী এরকম লেভিটেট করতেছে। খুবই ভয়ের ব্যাপার এইটা। মানে ভারতবর্ষে এদেরকে চুড়েল বলা হয়। তো অনেকেই বলে যে ওই নারী আসলে চুড়েল ছিল, ওনার স্ত্রী চুড়েল ছিল। তিনি ভারত থেকে যে নিয়ে আসছিলেন যাকে, সে আসলে ওইখানে তারা তো নিয়েই যাচ্ছিল তাকে শাস্তি দিতে। তো এই হচ্ছে অবস্থা। তো এগুলো শুনে আমি বেশ ভয় পাই। আর আমি আসলে নাদিম এত সাহসী মানুষ না। তো ওই লোকের সাথে কথা বলে আমি তাকে বলি যে তুমি একটু ওয়েট করো, আমি এখানে মানে লাইট বেরোলে আমি চলে যাব তাড়াতাড়ি। যাই হোক, ওই লোক আমার সাথে আরও অনেকক্ষণ এমনি গল্প করার পর আমি ভোরবেলা ওখান থেকে বের হয়ে চলে আসি। তো এই ছিল আমার ঘটনা ওই অঞ্চলে, ওই সেই মেনশনে। তো তুমি যে যা দেখছো বা যতটুকু দেখছো, কুকুর যেহেতু মিলে যায়, তুমিও কুকুর দেখছো, যেটা মিলে যায়, ওই যে ছায়া যেটা দেখছো তুমি বলছো, আই স্ট্রংলি বিলিভ যে ওইটা ছিল সেই যে ডাইনি, সে হয়তো তোমার পাশে শুয়েছিল ওই দিন। তো নাদিমের সারা শরীরে পুরোপুরি ঘুসবাম্প হয়ে যায় তখন। সে মানে প্রচণ্ড ভয় পায়, দোয়াদুরুদ পড়ে ওই সময়। তো নাদিম এই ঘটনাটা শোনার পর তার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে, এবং সে পরে চিন্তা করছিল যে সে একবার ঘুরতে যাবে ওই জায়গাটায়, সে আবার যাবে এবং কাউকে মানে কিছু না জানিয়েই যাবে, মানে ওখানে গিয়ে হোটেলে থেকে একদিন ওই জায়গাটা ঘুরবে। তো সেটা আর করা হয়ে ওঠে নাই। তো এই ছিল নাদিম শাফায়াতের কাহিনী, তিনি রবার্ট হার্লিং এর ঘটনা। সেদিন রাত ঠিক 2:43 ঘরের ভেতরের তাপমাত্রা হুট করে মাইনাসে নেমে যাওয়ার মতো ঠান্ডা হয়ে গেল। আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেছে। আমি খাটের ওপর জড়সড় হয়ে বসে আছি, আর ঠিক আমার চোখের সামনে ঘরের সিলিং ফ্যান থেকে উল্টো হয়ে ঝুলে আছে একটা কুচকুচো কালো হাড় গিলে অবয়ব। তার মুখটা মানুষের মতো না, চামড়াগুলো পচে খসে পড়েছে। সবচেয়ে ভয়ানক ছিল তার চোখ দুটো। সেখানে কোনো মনি নেই, শুধু দুটন্ত জ্বলন্ত কয়লার মতো গর্ত। সে আস্তে আস্তে তার লম্বা নখওয়ালা হাতটা আমার গলার দিকে বাড়িয়ে দিচ্ছিল, আর তার মুখ থেকে অনবরত চুইয়ে পড়ছিল আলকাতরার মতো কালো রক্ত। আমি চিৎকার করতে পারছিলাম, কিন্তু আমার কণ্ঠনালী কে যেন শক্ত করে চেপে ধরেছিল। আমার স্পষ্ট মনে আছে সেই পচা মাংসের গন্ধে আর তার ফিসফিসানি আওয়াজটা, যে সে বলেছিল তুই এখান থেকে জ্যান্ত ফিরতে পারবি না। এই ঘটনা আজ থেকে প্রায় 3 বছর আগের, অর্থাৎ 2023 সালের নভেম্বর মাসের। আমার নাম তানভীর রহমান, আমি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার।
একটা কনস্ট্রাকশনের কোম্পানির প্রজেক্টের কাজে আমাকে নোয়াখালীর চাটখিল থানার অন্তর্গত নাহারপুর গ্রামের একটা প্রত্যন্ত গ্রামে যেতে হয়েছিল। সেখানে একটা পুরনো জমিদার বাড়ির জমি অধিগ্রহণ করে নতুন পাওয়ার প্ল্যান্ট তৈরি করার কথা ছিল। আমি আর আমার সাথে আমার অফিসের অ্যাসিস্ট্যান্ট সজল, আমরা দুজন মিলে চাটখিলে পৌঁছালাম। কোম্পানি আমাদের থাকার জন্য সেই জমিদার বাড়ির ঠিক পাশেই একটা পুরনো ব্রিটিশ আমলের ডাক বাংলো ঠিক করে দিয়েছিল। স্থানীয় লোকজন আমাদের বারবার বারণ করেছিল ওখানে থাকতে। গ্রামের এক মুরব্বী লতিফ মিয়া আমাদের স্পষ্ট বলেছিলেন, বাবা, ওই বাংলোটা ভালো না। ৭১ যুদ্ধের সময় ওখানে অনেক গণহত্যা হয়েছিল, আর তারপর থেকে ওইখান থেকে কেউ রাত কাটায় না। যারা গেছে কেউ সুস্থ ফিরতে পারে নাই। কিন্তু আমরা নাসুরবান্দা শহরের শিক্ষিত ছেলে এসব কথায় কোনো কান দেয়নি। ভেবেছিলাম গ্রামের মানুষের কুসংস্কার, কিন্তু সেটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। সে বাংলাটা ছিল বিশাল বড়, চারপাশটা ঘন আম বাগান আর বাঁশঝাড়ে ঘেরা। দিনের বেলাতেও সেখানে কেমন যেন একটা থমথমে অন্ধকার ভাব থাকতো। প্রথম দিন জার্নির ক্লান্তির কারণে আমরা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রাত তখন আনুমানিক 1টা বেজে গেছে। হুট করেই আমার ঘুমটা ভেঙে গেল। কেমন যেন একটা অদ্ভুত শব্দ পাচ্ছিলাম। মনে হচ্ছিল ঘরের বাইরে বারান্দায় কেউ ভারী কিছু নিয়ে হিঁচড়ে নিয়ে যাচ্ছে খসখস করে। আমি তখন সজলকে ডাক দিলাম, সজল, শুনছিস? দেখ তো রে, বাইরে শব্দ কিসের? সজলও ধর্মড় করে জেগে উঠল। আমরা টর্চ লাইটটা নিয়ে সাবধানে দরজা খুলে বারান্দায় আসলাম, কিন্তু বাইরে কেউ নেই। পুরো এলাকা একদম নিস্তব্ধ, শুধু কুয়াশায় ঢাকা চারপাশ। আমরা ভাবলাম হয়তো কোনো বন্য জানোয়ার হবে, কিন্তু যখনই আমরা ঘরের দিকে ফিরতে যাব তখনই সজল চিৎকার দিয়ে আমার হাত চেপে ধরল। সে আঙ্গুল দিয়ে বারান্দার কাঠের দিকে, মেঝের দিকে ইশারা করল। সেখানে টর্চের আলো ফেলতেই আমার বুক কেঁপে উঠল। দেখলাম মেঝের উপর তাজা লাল রক্তের দাগ, যেন একটা রক্তাক্ত লাশ এখান থেকে কেউ মাত্রই টেনে নিয়ে গেছে ঘরের ভেতরের দিকে। ঠিক যে ঘরে আমরা ঘুমাচ্ছিলাম সেই ঘরের দরজার নিচ দিয়ে দাগটা ভেতরে চলে গেছে। কিন্তু আমরা যখন ঘরের ভেতরে ঢুকলাম, ভেতরে কিচ্ছু নেই, মেঝে একদম পরিষ্কার। দ্বিতীয় দিন থেকে পরিস্থিতি আরো ভয়ানক হতে শুরু করলো। দিনের বেলাতেও আমরা অনুভব করলাম কেউ একজন আমাদের ওপর নজর রাখছে। ঘরের আয়নায় তাকালে মনে হতো পিছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুরে তাকালে সেখানে ফাঁকা। সেই রাতে আসল নরক নেমে এলো আমাদের জীবনে। রাত তখন 2টা। সজল বাথরুমে গিয়েছিল এবং বাথরুমটা ছিল ঘরের এক কোণে, পুরোনো আমাদের খড় করে দেওয়া জানালার পাশে। সজল ভেতরে যাওয়ার ঠিক 2 মিনিট পর বাথরুম থেকে একটা বিকট আর্তনাদ শুনতে পেলাম। এমন চিৎকার আমি আমার জীবনে কখনো শুনিনি, যেন কেউ তাকে জীবন্ত পুড়িয়ে মারছে। আমি দৌড়ে গিয়ে বাথরুমের দরজা ধাক্কা দিতে লাগলাম। সজল, সজল, কি হয়েছে? দরজা খোলো। কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ নেই, শুধু একটা গঙ্গানের শব্দ আর নখ দিয়ে দরজা আচরণের আওয়াজ। ক্যাচ ক্যাচ করে কাঠ কাটা শব্দ হচ্ছিল। আমি লাথি দিয়ে দরজাটা ভাঙলাম এবং ভেতরে যা দেখলাম তা মনে করলে আজও আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। সজল বাথরুমের কমোডের পাশে পড়ে আছে, তার চোখ দুটো উল্টো হয়ে গেছে, মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে, আর বাথরুমে সেই খড়খড়ি জানালার ওপাশে একটা বিভৎস মুখ চ্যাপ্টা হয়ে জানালার কাছে লেগে গেছে। মুখটার নাক বলতে কিছু নেই, শুধু দুটো গর্ত। সে সজলের দিকে তাকিয়ে হি হি করে হাসছিল। সেই হাসি মানুষের মতো না, যেন কোনো পশুর তীব্র চিৎকার। আমি কোনো মতে সজলকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে আসলাম। তখন সজলের শরীর তীব্র জ্বরে পড়ছে। সে শুধু
বিড়বিড় করে বলছে, ওরা আমাদের ছাড়বে না তানভীর ভাই, ওরা আসলে রক্ত চাই। তখন বাইরে ঝড় বৃষ্টিও শুরু হয়েছে। ঝড়ের শব্দকে ছাপিয়ে বাংলোর চারপাশে শত শত মানুষের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল হাজার হাজার মানুষ একসাথে মাটির নিচ থেকে আর্তনাদ করছে। হুট করে ঘরের সব আলো দপ করে নিভে গেল। ল্যাপটপের চার্জার, ফোনের নেটওয়ার্ক সব এক নিমেষেই ডেড হয়ে গেল। আমি পকেট থেকে দেশলাই বের করে একটা মোমবাতি জ্বালালাম। মোমবাতির মৃদু আলোয় আমি যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে জোগাড় হলো। ঘরের চারদিকে দেয়াল বেয়ে উপর থেকে নিচ পর্যন্ত কালো রক্ত চুইয়ে পড়ছে, আর সেই দেয়ালে রক্ত দিয়ে লেখা হচ্ছে একটা নাম, আর সেটাই হলো তানভীর তথা আমার নাম। ঠিক তখনই আমার ঘাড়ের পিছনে কেউ একজন ফু দিল। বরফ শীতল একটা বাতাস। আমি ভয়ে জমে গেলাম। পিছনে ঘোরার সাহস পাচ্ছিলাম না, কিন্তু একটা অদৃশ্য শক্তি যেন জোর করে আমার মাথাটা ঘুরিয়ে দিল সিলিংয়ের দিকে। সিলিং থেকে এসে হাড় গিলে পচা গলা অবয়বটা উল্টো হয়ে ঝুলে আছে আমার ঠিক নাকের ডগায় চলে গেল। তার চোখে সেই জ্বলন্ত কয়লার মতো দৃষ্টি আমার আত্মার ভেতর পর্যন্ত কাঁপিয়ে তুলল। সে তার দীর্ঘ পচা দুর্গন্ধ হাতটা বাড়িয়ে আমার গলাটা চেপে ধরল। আমি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমার। আমি চোখের কোণ দিয়ে দেখলাম খাটে শোয়া সজলের শরীরটা শূন্যে ভেসে উঠছে, আর কে যেন অদৃশ্য হাত দিয়ে তার বুকটা খামচে ধরছে। আমি বুঝতে পারলাম আমাদের মৃত্যু অবধারিত। আমি শেষবারের মতো আমার চেনা সব আয়াত মনে মনে পড়তে লাগলাম। আমার চোখ দুটো বুঝে আসছিল, চারপাশটা অন্ধকার হয়ে যাচ্ছিল। পরদিন সকালে নাহারপুর গ্রামের মানুষজন যখন আমাদের খোঁজে বাংলাতে আসে, তারা আমাদের দুজনকে ঘরের মেঝেতে অজ্ঞান অবস্থায় পায়। স্বজনের বুকে গভীরে লুকিয়ে আচরণের দাগ ছিল, যা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। আর আমার গলায় ছিল কালচে কালারের বিভিন্ন রঙের হাতের ছাপ। আমাদের সাথে চাটখিল্লি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গে। সজল সে ট্রমা থেকে আজও বের হতে পারেনি। সে এখনো মানসিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। মাঝে মাঝে মা যাতে উঠে চিৎকার করে বলে, ওই যে ওরা আসছে। আমিও আমার চাকরিটা ছেড়ে দিয়েছি, আজ 3 বছর হয়ে গেছে। কিন্তু এখনো রাত যখন 2:43 বাজে, আমার ঘরের তাপমাত্রা মাঝে মাঝেই হুট করে থেমে কমে যায়। আমি জানি চাটখিলের সেই অভিশপ্ত বাংলোর সেই সত্তাটি আমাকে পুরোপুরি ছেড়ে দেয়নি। সে এখনো আমার পিছু ছাড়েনি। আজকের মতো এতটুকু ছিল ভাইয়া। আশা করছি আপনাদের গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যার সঙ্গে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে, আপনারা অবশ্যই কমেন্টে অথবা আমাদের মেইলে পাঠিয়ে দেবেন। পরবর্তী হবে আপনার ঘটনায় ভয়ঙ্কর ঘটনা। আজকে রাখছি এখানেই। আল্লাহ হাফেজ।